ইউ স্টুপিড গার্ল। সাইমের ওর গায়ে কেরোসিন ঢালতো। কথাটা শোনা মাত্র তানজুম জান্নাত নূর এর আত্মা শুকিয়ে যায়। হাত পা ছোড়াছুড়ি করা শুরু করে দেয় সে। কিছু বলতে চাচ্ছে কিন্তু মুখ কাপড় দিয়ে বাঁধা থাকায় তা পারছে না। তা বুঝতে পেরে তানভীর সাইম বলে, সাইম মেয়েটার মুখের বাঁধন খুলে দেয়। মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা শুনতে হয়। এই মেয়েটারও শুনে ফেলি। কি বলিস? ঠিক বলেছিস। বলেই সাইম তানজুমের মুখের বাঁধনটা খুলে দেয়। সাথে সাথে তানজুম বলে ওঠে, এখন আরাম লাগছে। আগে বাঁধনটা খুলতে পারেননি, আর আপনি কি জোরে থাপ্পড় দিয়েছেন আমাকে। জানেন কত কষ্ট পেয়েছি আমি। তানভীর এর দিকে তাকিয়ে কথাটি বলে তানজুম। বাহ, একজন মানুষ এখন মারা যাবে, আর যে তাকে মারবে সে তার সাথে এমন ভাবে কথা বলছে যেন সে তার কত বছরের চীনা পরিচিত। আপনি কি আমাকে মেরে ফেলবেন? না হলে তোমাকে এখানে শুধু শুধু আনবো কেন? প্লিজ আমাকে মারবেন না। আমি আপনাদের কি করেছি? সাইম, মিস্টার রিফাত ওয়াইফ তো অনেক বেশি কথা বলে। কিভাবে হ্যান্ডেল করেন তিনি একে? এই মিস্টার রিফাত কেটা? বাই দা রাস্তা নামটা অনেক সুন্দর। মানে কি, তুমি তোমার হাজবেন্ডকে চিনো না? কার জামাই? কিসের জামাই? আমার তো এখনো বিয়েই হয়নি। হোয়াট? জি, আমাকে কি দেখে আপনার বিবাহিত মনে হয়? তানজুমের কথা শুনে তানভীরের রাগ যেন আরো বেড়ে যায়। হাত মুট করে বলে, তোমার তাহলে বিয়ে হয়নি? জি না। আচ্ছা, তোমার নাম কি নিসা? জি না, আমার নাম তানজুম, তানজুম জান্নাত নূর। তানজুমের কথাটা শেষ হতেই তানভীর সাইমের মাথায় হাত দিয়ে একটা জোরে বাড়ি দেয়। তারপর বলে, শালা, এ কারে উঠায় আনছস? সাইফা কোথায়? আরে আমাকে মারছিস কেন? যেখানে থেকে ওই মেয়েটাকে ওঠানোর কথা আসলো সেখানে এই মেয়েটা দাঁড়িয়েছিল, তাই আমি এই মেয়েটাকে। কথাটা শেষ করতে না দিয়ে, ওখানে যে কেউ দাঁড়ালে তুই তাকে নিয়ে আসবি নাকি? হ্যাঁ, দেখে আনবি না? আরে এই মেয়ের মুখ বাঁধা ছিল তো তাই বলে দেখে আনবি না? আচ্ছা ওয়েট, এটা ট্র্যাপও তো হতে পারে। এই মেয়ে তোমাকে কে পাঠিয়েছে? তানজুম এতক্ষণ দুইজন বন্ধুর ঝগড়া দেখছিল, হঠাৎ এভাবে জিজ্ঞেস করায় সে একটু খাবড়ে যায়। আমাকে আবার কে পাঠাবে? তাহলে তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন, আর মুখে এবার ঢেকে রেখেছিলে কেন? আরে আমি তো রোজই ওই রাস্তা দিয়ে যাই। তাছাড়া এখন নতুন করোনা ভাইরাস বের হয়েছে না, তাই সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করেছি। তানভীর কিছু বলতে যাবে তার আগে তানভীরের ফোনে কল আসে। ফোন বের করতে কলারের নাম ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। নামটা দেখতেই তানভীরের রাগ যেন আরো বেড়ে যায়। ফোন রিসিভ করে বলে, ওই হারামি, তুই কি ভেবেছিস আমাকে ঠকালে তুই বেঁচে যাবি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি কি করি। বলেই অপর পাশ থেকে কাউকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয়। তানভীরের এমন রাগ দেখে সাইম কে বলে, কিছু কি হয়েছে ভাইয়া? মনে হয়। ওদের ফিসফিসানো দেখে তানভীরের রাগ আরো বেড়ে যায়। রাগে গজগজ করতে করতে বলে, বোথ অফ ইউ জাস্ট শাট আপ। অ্যান্ড ইউ মিস? তানজুম, আমার নাম তানজুম। হোয়াট এভার। তোমার কি ভয় লাগছে না? আমাদের মতো গ্যাংস্টারের সামনে এত নির্ভয়ভাবে থাকছো কিভাবে? আমি কিছু করেছি নাকি আপনাকে যে আমি আপনাকে ভয় পাবো? তাছাড়া আমি একজন ডাক্তার, আমার কাজ হলো মানুষের জান বাঁচানো। সো সম্মান দিয়ে কথা বলুন, আর আমাকে এখান থেকে যেতে দিন। তাই নাকি? তোমার কাজ মানুষের জান বাঁচানো, আর আমার কাজ মানুষের জান নেওয়া। সো আমার সাথেও ভালোভাবে কথা বলবা, সম্মান দিবা, আর চুপ থাকবা। না হলে? চুপ থাকবো মানে? আমার দ্বারা এটা সম্ভব না। আপনি আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। হে ইউ চিপ গার্ল, তুমি কি বাংলা বোঝো না? এখান থেকে তুমি কোথাও যাবা না। দেখুন, জাস্ট শাট আপ। মিস রুহি, ডু ইউ নো হাউ ডেঞ্জারাস উই আর? ডু ইউ নো হু আই এম? আপনি তো নিজেই জানেন না আপনি কে, আমি কিভাবে জানবো? কথা শোনা মাত্র সাইম জোরে জোরে হেসে দেয়। আর তানভীর, সে তো রাগের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে। সাইম, চুপ থাকো। আর এই মেয়ে, তুমি এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না যতদিন না আমি চাবো। আমি কে তা তোমাকে দেখিয়ে দিব। যেতে দে না মেয়েটাকে, আমার মনে হয় সে নির্দোষ। বেশি আদর উদ্দলাই করছে তাই না? না মানে এমনি। চুপ থাক, আর এই মেয়ের খেয়াল রাখ। আমি একটু বাইরে যাচ্ছি, এসেই এর খবর করব। বলেই তানভীর চলে যায়। তানভীরের যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে তানজুম ভাবতে থাকে, করোনার বাচ্চা করোনা, তোর লাগে আমি আজকে ফাঁসছি। কোথায় তোর জ্বালায় মাস্ক পরছিস, সে আমার উঠাইয়া লইছে। অবশ্য তোর দোষ দিয়া লাভ কি, সব তো আমার কপালের। করোনার থেকে মেয়েদের মাস্ক পরা শুরু করে, তাই করোনার সময় উল্লেখ করা হইয়াছে।
বক বক করে মাথা খেয়ে ফেলছে তানজুম সাইমের, কিন্তু সাইম বিরক্ত লাগছে না, বরং ভালোই লাগছে কথা বলতে। আচ্ছা ভাইয়া, ওই খাটাসটা কি আমাকে সত্যিই মেরে ফেলবে? আরে না, ও তো মজা করে বলছে। সেটাই যেন হয়। আচ্ছা উনি এমন কেন? আর আপনারা কি গ্যাংস্টার? আমরা ভালো ফ্যামিলি বলতে পারো, কিন্তু একটু গ্যাংস্টার টাইপেরও। আর ও হলো আমাদের লিডার, প্লাস আমার বন্ধু, ওর বাবা এই শহরের নেতা। ও তাই? ওই খাটাসের এত দাপট? হয়তো, কিন্তু ও এত খারাপ না। আচ্ছা, উনি যে বললো উনি মানুষের জান নেয়, এটা কি সত্যি? কিছু কিছু ক্ষেত্রে ওর সাথে যারা বিশ্বাসঘাতকতা করে ও তাদেরকে জানে মেরে ফেলে। মানে কি? আই কেয়া করছে আরে কিল্লাই আনছে? ওয়েট, এটা কি ধরনের ভাষা? আই হেড এ ডাউট। তুমি কি সত্যি ডক্টর? হো, আমি ডাক্তার, কিন্তু আগে এইটা কও, আমারে তোমরা এখানে কিল্লাই আনছো? আরে এটা আমাদের ভুল ছিল। তানভীরের সাথে তার বিজনেস পার্টনার মিস্টার রিফাত বিশ্বাসঘাতকতা করেছে, তাই তানভীর তাকে মেরে ফেলতে চাচ্ছে, বাট কোনোভাবেই পারছে না। তাই তার বউকে টার্গেট করে এবং তাকে কিডন্যাপ করার প্ল্যান করে। আর তার বদলে তুমি? ওই বাত্তামিস মেয়ে যদি একবার পাই একেবারে টাক্কু করে দিতাম। তার জন্য আমার আজকে হসপিটালেও যাওয়া হয়নি। হয়েছে, এখন কিছু খেয়ে নাও। খেয়ে নাও মানে আমাকে বাসায় নিয়ে যান, আমি বাসায় যাব। সেটা তো হবে না, রুহান বলা ছাড়া আমি কিছু করতে পারবো না। উফ, ওই খাটাসটা আসলে একটা ইন্দুর, যত সব কালা ইন্দুর। তুমি খাবে নাকি আমি খাবার নিয়ে যাব? না না, দিন খাচ্ছি, বাট আমার হাতটা আগে খুলে দিন। আচ্ছা দাঁড়াও। সাইম তানজুম হাতের বাঁধন আর পায়ের বাঁধন খুলে দেয়, তারপর তারা দুজন মিলে খাবার খায়। খাবার খাওয়া শেষ হতে তানজুম সাইম সাথে আবার গল্প করা শুরু করে দেয়। গল্প করতে করতে দুপুর থেকে বিকেল হয়ে যায়। তানজুম আর সাইম গল্প করছিল, হঠাৎ কেউ একজন বলে ওঠে, সাইম, তুই মেয়েটার হাত পায়ের বাঁধন খুলেছিস কেন? আর কি করছিস তোরা দুইজন? নাচতেছি। বলেই তানজুম পিছনে ফিরতে তার আত্মা শুকিয়ে যায়, কারণ তানভীর পিছনে দাঁড়িয়ে আছে, তার চোখ ভীষণ নালা হয়ে আছে আর কপালে বেশ ভাবে আঘাত পেয়েছে, ওখান থেকে রক্ত পড়ছে। তা দেখে তানজুম কেন জানি খুব মায়া হচ্ছে। সে শামকে বলে, ভাইয়া ফার্স্ট এড বক্স আনেন তো। আচ্ছা দাঁড়াও। মানে কি? তুই কোথায় যাচ্ছিস? আর এই মেয়ে, কি সমস্যা তোমার? ইন্দুরদের সাথে আমি কথা কম বলি। পার্ট? আরে আপনি বলেছিলেন না যে আপনি কে সেটা আপনি জানেন না, তাই আমি আপনার নাম রেখেছি ইন্দুর। সুন্দর না নামটা? তুমি যেমন থার্ড ক্লাস, তোমার চিন্তাধারাও থার্ড ক্লাস। কি? জি। তানজুম কিছু বলতে যাবে তার আগে সাহেল চলে আসে ফার্স্ট এইড বক্স নিয়ে। তাই তানজুম কথা না বাড়িয়ে প্রথমে তানভীরের হাত ধরে তাকে চেয়ারে বসায়, তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে তা থেকে ঔষধ বের করে তানভীরের কপালে লাগানো শুরু করে দেয়। তাতে তানভীর অবাক শেষ প্রান্তে। জীবনেও কেউ তার গায়ে হাত দেওয়ার সাহস করেনি, ইভেন সাহেলও না। আর এই মেয়ে কিনা তাকে। এই মেয়ে, সরো এখান থেকে। কি করছো তুমি? আমার থেকে দূরে যাও বলছি। বলেই তানজুম উঠতে নিলে তানজুম তার হাত ধরে ফেলে, তারপর জোর করে বসিয়ে বলে, এই সমস্যা কি আপনার? দেখছেন না আমি আপনার কপালে ওষুধ লাগাচ্ছি, এমন করছেন কেন? আমার ওষুধ লাগানো শেষ হলে আমি সরে যাব, বুঝেন? তানজুম কিছু বলতে নিলে তানজুম তানভীর কপালে ঔষধ লাগানো তুলা খুব জোরে চাপ দেয়, সাথে সাথে তানভীর আহ বলে উঠে, কিন্তু তাতে তানজুম বিন্দু মাত্র চিন্তা নেই। সে নিজের মতো করে ঔষধ লাগিয়ে তানভীরের কাছ থেকে সরে আসে। সরে আসতে খেয়াল করে তানভীর তার দিকে তাকিয়ে আছে। তা দেখে তানজুম বলে, মিস্টার ইন্দুর, আমাকে কি বেশি সুন্দর লাগছে নাকি? ভাবে হাবলার মতো তাকিয়ে আছেন কেন? তানজুমের কথায় তানভীরের হুঁশ আসে। সে বিরক্তি মাখা চেহারা করে রুহিকে বলে, তোমার কাজ শেষ? জি। নাও গেট লস্ট। কোথায়? বাসায়? তানভীর তানজিমের কথায় পাত্তা না দিয়ে সাইমের বলে, সাইম, এই ডাইনিকে নিয়ে যা তো গেস্ট রুমে। আর খবরদার, এর থেকে দূরে থাকবি। কি বললেন? আমি ডাইনি? আমি ডাইনি হলে আপনি গোবর, বুঝছেন? গোবর মিয়া। হোয়াট? আমি গোবর মিয়া? তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল? আমি ওই মেয়েদের মতো পাগল না। উফ সাইম, একে নিয়ে যা তো। যাচ্ছি, চলো তানজুম। একটা ভেংচি কেটে সাইমের সাথে চলে যায়। বিকাল প্রায় 5টা। বিরাট এক রুমে তানজুম একা একা বসে আছে। কথার বলার কোনো সাথী নেই তার। ওই ইন্দুর উর্ফ
গোবর মিয়ার ভয়ে সাইমও আছে না তার সাথে গল্প করতে। কি একটা অসহ্য অবস্থা। হঠাৎ তানজুম কিছু একটার খুব জোরে শব্দ পায়। পরপর 2-3 বার হয় শব্দটা। তানজুম জানালার কাছে যেতেই দেখে তানভীরের হাতে বন্দুক, আর সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, আর মাটিতে লুটিয়ে আছে 2 থেকে 3 জন লোকের মৃতদেহ। সাথে সাথে চিল্লিয়ে উঠে সে চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে তার। দেয়ালের সাথে ঠেকে সে ফ্লোরে বসে পড়ে। খুব ভয় হচ্ছে তার। প্রতিবার অপারেশন থিয়েটারে কারো রক্ত দেখলে তানজুম চোখ থেকে এমন পানি বের হয়, কারো কষ্ট হয় তার। আর এখন তো সে মানুষের মৃত্যু দেখেছে। এদিকে তানভীর কারো চিল্লানোর শব্দ পায়। আশেপাশে তাকাতেই দেখে তার থেকে একটু দূরে জানালা দিয়ে তানজুম তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। খুব কষ্ট হচ্ছে তানজুরের চোখের পানি সহ্য হচ্ছে না তার। ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখে তারও কষ্ট হচ্ছে। তানজুম ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। তার সামনে দাঁড়িয়ে আছে তানজুম যে রুমে থাকে। সে রুমের দরজা হলো রিমোট কন্ট্রোল, তাই চাইলেও তানজুম দরজাটা আটকাতে পারেনি। আর এ সুযোগে তানভীর রুমে ঢুকে যায়। তানজুম, প্লিজ আমাকে আমার বাসায় যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। আমার বাবা মা আমার জন্য টেনশন করছে। মিথ্যা কথা বলে লাভ নেই তানজুম। আমি জানি তোমার মা বাবা নেই, তুমি একজন এতিম। মানে আপনি কিভাবে জানেন? তোমার কি মনে হয় আমি তোমাকে ভুল করে এখানে এনেছি? না, তোমাকে এখানে আনা হয়েছে আমার কথায়। তুমি এতক্ষণ যা যা দেখেছো সব আমার প্ল্যান ছিল, শুধু এই মানুষ মারাটা ছাড়া আর আমার পরিচয় ছাড়া। মানে? তুমি কি জানো আমি তোমাকে 2 বছর আগে থেকে জানি? হয়তো জানো না। তোমাকে আমি প্রথম দেখেছিলাম 2 বছর আগে শপিং মলে। তোমাকে প্রথম দেখায় আমার ভালো লাগে, বাট এতে এত পাত্তা দেইনি। কিন্তু এর আরো কয়েকদিন পর আমি তোমাকে আবার দেখি একটা বৃদ্ধাশ্রমে, তারপর মেলায়। এভাবে অনেকবার তোমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে দেখি। প্রতিবারই তোমাকে আমি নতুন নতুন রূপে দেখতাম, যা আমাকে তোমার প্রতি টানতো। সারাদিন তোমার চিন্তায় মশগুল থাকতে ভালো লাগতো। এটা ভালোবাসার নাকি অন্য কিছু আমি জানি না, তবে এতটুকু জানি আমি তোমাকে ছাড়া অচল। আর এই কথাটা আমি তখনই জানতে পারি যখন তুমি তোমার অনাথ আশ্রম ছেড়ে এই শহরে চলে আসো। তোমার সাথে দেখা করার পর থেকে আমি প্রতিদিন তোমাকে শুধু একবার দেখতে তোমার আশ্রমে যেতাম, কিন্তু তুমি এখানে চলে আসায় তোমাকে আর দেখতে পারতাম না। তোমাকে না দেখলে কেমন যেন লাগতো, নিজেকে মনে হতো শ্বাস নিতে পারছি না। দিনরাত তোমাকে খুঁজতে ব্যস্ত হয়ে যাই। অবশেষে একদিন তোমার দেখা পাই, তাও আবার একটা ছেলের সাথে। বিশ্বাস করো, ওকে আমি জানে মেরে ফেলতে চেয়েছিলাম, শুধু সাইমের জন্য পারিনি। যাই হোক, তোমাকে আমার কাছে একেবারে নিয়ে আসতে চেয়েছিলাম, তাই এই প্ল্যান করি। তাছাড়া আমার যেটা চাই আমি সেটা নিজের করেই নিই, আর এখন আমি তোমাকে চাই। সো এটা করতে হয়েছে আমার। আপনি আমাকে বললেও তো পারতেন, এত নাটক করার কি দরকার ছিল? তানভীর এটা বাঁকা হেসে বলে, তুমি কেমন মেয়ে সেটা আমি জানি। তোমাকে যদি আমি তখন কিছু বলতাম তাহলে তুমি বকবক করে আর তোমার পাগল মার্কা কাজে আমার মাথা খেয়ে ফেলতা। তাছাড়া আমি যদি বলতাম আমি তোমাকে আমার কাছ থেকে আর দূরে যেতে দিব না, তাহলে এতক্ষণে তুমি এ বাড়ি থেকে পালিয়ে যেতে। এখনো বলতে চাইনি, কিন্তু তোমার ভয়ের কারণে বলতে বাধ্য হই। আই গেস এটা শোনার পর তোমার মাথা থেকে আমি যে তোমাকে মেরে ফেলবো তা ঝেড়ে ফেলবে। আপনি কি মনে করেন আমি আপনাকে ভয় পাই? জীবনেও না। আমি পালিয়ে যাব এখান থেকে। আর বলতে না দিয়ে তানভীর বলে ওঠে, সে ভুল জীবনেও করবে না, আর যদি করো তাহলে তোমার সাথে যা হবে তার জন্য শুধু তুমি দায়ী থাকবে। বলেই তানভীর চলে যায়। আর তানজুম বিছানায় বসে বসে ভাবছে, বেটা বান্দর, আল্লাহ জানে ওই গোবর মিয়াটা এরকম কয়টা খুন করেছে। এর থেকে এর সাথে থাকা যাবে না, কিন্তু এখান থেকে কিভাবে যাব? তাছাড়া ওই গোবর মিয়া তো আমাকে থ্রেট দিয়ে গেছে, যদি পালাতে গিয়ে ধরা খায় তাহলে তো ওই গুন্ডাটা আমারে আস্ত রাখবে না। উফ, কি একটা অবস্থা। এভাবে তানজুম কিছুক্ষণ ভাবতে থাকে, আর ঘরের এক কোণা থেকে অন্য কোণায় হাঁটাহাঁটি করা শুরু করে। না, এখান থেকে আমাকে পালাতে হবে। ওই গুন্ডাটার সাথে থাকা যাবে না। কে জানে কোন সময় আমার সাথে কোন খারাপ কিছু করে ফেলে নাকি। আমাকে এখান থেকে পালাতেই হবে, কিন্তু পালাবো কিভাবে? আইডিয়া। সাইমকে দরকার আমার পালানোর জন্য। ওই আমাকে নিজের অজান্তে পালানোর ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু ওকে তো আমার দরকার এখন। ও তো বলেছিল ও রাতে আসবে আমাকে খাবার দিতে, এখনো আসছে না কেন? তানজুম সাইমের অপেক্ষা করতে করতে রাত প্রায় 10টা হয়ে যায়। তখন সাইম আসে তানজুমকে খাবার দিতে। সাইমকে দেখার সাথে সাথে তানজুম খুশি হয়ে বলে ওঠে,
সাইম ভাইয়া তুমি আসছো? কেন, কি হয়েছে? না মানে বলছিলাম কি, তুমি কি আমাকে তোমার প্যান্ট শার্ট আর ক্যাপ দিতে পারবা, সাথে কলম আর খাতা? কেন, তোমার জামা লাগলে আমি মার্কেট থেকে কিনে আনছি, আর হঠাৎ খাতা কলম কেন? না আমি তোমার জামা কাপড় পরবো আর আমার লিখতে ইচ্ছে করছে, তাই আমি এখন লিখবো, আর সেটার জন্য আমার খাতা কলম লাগবে। কিন্তু আপনি যদি চান আমি খাবারটা খাই, তাহলে আমি যা যা বলছি তা সব আমাকে এনে দিন। আচ্ছা বাবা, আনছি। তারপর সাইম তানজুম যা যা বলছিল সব এনে দেয়, আর তানজুম ভালো মেয়ের মতো খাবারটুকু খেয়ে নেয়। আর তারপর শুরু হয় তার প্লেন। সাইম যেতেই তানজুম সাইমের প্যান্ট শার্ট আর কেপ পরে ফেলে, তারপর কলম দিয়ে মুখে দাড়ি বানায় যাতে ওকে দেখতে ছেলে ছেলে লাগে। সব করা শেষে সে জানালা থেকে লাফ মেরে বাইরে চলে আসে। তানজুমকে যেখানে রাখা হয়েছে সেটা হলো নিচতলা, তাই তার লাফ দিতে সমস্যা হয়নি। কিন্তু এখন পালা গার্ডদের। ওরা যদি চিনে ফেলে তানজুমকে, তাহলে তো তার প্লেন নালায় গিয়ে পড়বে, আর তাকে তানভীরের কাছে বন্দি থাকতে হবে। সেটা সে কিছুতেই চায় না। তানজুম গেটের কাছে যেতে গার্ডরা তাকে আটকিয়ে ফেলে। তার যেটা ভয় ছিল সেটাই হয়। কি হয়েছে? আমাকে এখানে আটকানোর মানে কি? না মানে স্যার, আপনাকে কেমন যেন মেয়ে লাগ। কি? হ্যাঁ আমাকে কি? স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? আমাকে আটকানোর সাহস কে দিয়েছে তোমাকে? সরি স্যার। কিছু না বলে চলে যেতে নেয়, তারপর কিছু একটা মনে পড়ায়, আবার গার্ডদের কাছে এসে বলে, এই যে শোনো। জি স্যার বলুন। না মানে তোমার কাছে কি 1000 টাকা হবে? কি স্যার? কি বলছি শোনো নাই? তোমাকে কি বলছি আমি? থাকলে আমাকে দাও একটু, আমি পরে দিয়ে দিচ্ছি। এই যে নিন স্যার। টাকা পাওয়া মাত্রই দৌড় দেয় বাস স্টেশনের দিকে। এ 1000 টাকাই যেন তার জন্য 1 কোটি টাকার সমান। তাড়াতাড়ি বাস স্টেশনে এসে চট্টগ্রামের একটা টিকিট কিনে, তারপর বাসে বসে যায় চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই বাস চলা শুরু করে, আর তানজুম চোখে ভর করে। রাজ্যের ঘুম সবসময় ওর এমন হয়, বাসে উঠলে কথা থেকে রাজ্যের ঘুম চলে আসে চোখে। না চাইতেও সে তার চোখ বন্ধ করে ফেলে। ধীরে ধীরে পাড়ি দেয় ঘুমের দেশে। আর যখন ঘুম ভাঙে তখন যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তানভীর তানজুমের পাশে বসে আছে, আর তানজুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। গলায় মুখ গুজে আশেপাশে সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে তানজুম কিছুই বুঝতে পারছে না। তানভীর এখানে কেন? তাহলে কি ধরা পড়ে গেছে? তানভীর তানজুমকে বাসে বসে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তানজুম ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। তানভীর তানজুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। এক পর্যায়ে তানভীর তানজুমের গলায় চুমু দেওয়া শুরু করে। তাতে তানজুমের চোখ রসগোল্লার মতো হয়ে যায়। বাসের সব প্যাসেঞ্জার তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। খুব অস্বস্তি হচ্ছে তানজুম, কি করবে বুঝতে পারছে না। তানজুম তানভীরকে যতই দূরে ঠেলে দিচ্ছে, তানভীর ততই তানজুমকে নিজের কাছে নিয়ে আসছে। কিছু করার না পেয়ে তানজুম আস্তে করে তানভীরকে ডাক দেয়। সাথে সাথে তানভীর তানজুমকে ছেড়ে দেয়। আশেপাশে তাকাতেই দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর মুখে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সে তানজুম মেয়ের গালে চুমু দিয়ে দেয়, তারপর প্যাসেঞ্জারদের দিকে তাকিয়ে বলে, পুরা বাসর দেখবেন নাকি এতটুকুতেই সীমাবদ্ধ থাকবেন? তানভীর আহমদ এর কথাটা শোনা মাত্র সব প্যাসেঞ্জার অন্যদিকে ঘুরে বসে। তা দেখে তানভীর একটা বাঁকা হাসি দেয়। তারপর তানজুমের দিকে তাকিয়ে দেখে সে চোখ বড় করে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীর তানজুমের গালে আরো 2টা চুমু দেয় আর বলে, সুইটহার্ট, আমার মাথাটা টিপে দাও তো, প্রচুর ব্যথা করছে। জানো একটা ডাইনি আমার মাথা খেয়ে ফেলছে। কি কি বলবেন আপনি? আমি ডাইনি? আমি ডাইনি হলে আপনি গোবর, বান্দর, তেলাপোকা, ছাগল, বান্দরের বাবা। আর শাট আপ, আমার মাথা টিপো তাড়াতাড়ি। মাথা কেন? গলা টিপে দিই? না। তাহলে লানায় গিয়ে মরেন, আমি মাথা টিপতে পারবো না। তুমি মনে হয় তোমার ভালো চাও না। এখানে কেমনে কি? এত কথা কেন বলো? ডু ইউ ওয়ান্ট মাই লিপ কিস? করেন। যা বলছি তা তাড়াতাড়ি করো, মাথা গরম করিও না জান, রাগ আসতেছে আমার। পারবো না। কি? পারবো না, আমি পারবো না। ওকে দেন। বলেই তানভীর তানজুমকে শক্ত করে জড়িয়ে ধরে আর গালে গলায় ঘাড়ে চুমু দেওয়া শুরু করে। ঠোঁটের কাছে আসা মাত্রই তানজুম চিল্লিয়ে ওঠে, দিচ্ছি দিচ্ছি, প্লিজ দূরে যান। তানভীর তানজুমকে আরেকটা চুমু দিয়ে সরে আসে, তারপর বলে, নাও স্টার্ট বেবি। বিরক্তি নিয়ে কতক্ষণ তানভীরের মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর না চাইতেও রুহানের মাথা টিপে দেওয়া শুরু করলো, আর তানভীরের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মাথা টিপতে টিপতে একসময় তানজুম ঘুমিয়ে যায়। তানভীরের গায়ে ডলে পড়ে সে।
নিজের গায়ে ভারী কিছু অনুভব করায় চোখ খুলে তানভীর। চোখ খুলে দেখে তার মায়াবতী তার বুকে ঘুমিয়ে আছে। তা দেখে তানভীর একটা মুচকি হাসি দেয়। তারপর তানজুমকে জড়িয়ে ধরে মনে মনে ভাবে, খুব বড় ভুল করেছো তুমি জান, পালনটা খুব খারাপ করেছো তুমি। এবার শাস্তির জন্য প্রস্তুত থেকো। শাস্তি তুমি পাবে, তাও আমার স্টাইলে। রোমান্টিক ভাবে শাস্তি দিব তোমায় আমি, তারপর তোমায় করে নিব আমি, কারণ আমার শহরে শুধু তুমি আছো। এই মেয়েই, আমার বুক কি তোমার রেজিস্ট্রি করা ঘুমানোর জায়গা নাকি? এভাবে নাক ডেকে ডেকে আমার বুকে ঘুমাচ্ছ কেন? তানভীরের এমন ধমকে তানজুম ধরফড়িয়ে ঘুম থেকে উঠে যায়, কিন্তু চোখ তখনই খুলেনি। তাই তানভীর তানজুমের মাথায় হাত দিয়ে একটু জোরে একটা থাপ্পড় দেয়। সাথে সাথে তানজুম চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকাতেই দেখে তানভীর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তা যেন তানজুমকে রাগানোর জন্য যথেষ্ট। এই গোবর মিয়া, আন্নের সমস্যা কি? হ্যাঁ, আমার এমন মারার মানে কি? ও হ্যালো, আগে নিজে দেখো তুমি কি করেছো, তারপর আমাকে বকতে এসো। আমি কি করছিটা কি? হ্যাঁ, শালার ঘুমটাই নষ্ট করে দিল। ঢং কত মেয়ের। আমার বুকে যে তুমি ঘুমিয়েছো তাতে তো আমার ঘুম নষ্ট হয়েছে। এখন তোমাকে আমার কি করা উচিত বলো তো? আমি আবার কখন আপনার বুকে ঘুমালাম? কেন, ঘুমের ঘরে কি তাহলে আমার বুকে পেটনি ঘুমিয়েছে? একদম এসব কথা বলবেন না। ঘুমাইলে ঘুমাইছি, তাতে এত কি? হ্যাঁ, আপনি যে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, তখন আমি আপনাকে কিছু বলেছিলাম? তাও ঠিক। আচ্ছা, আমার পাটা টিপে দাও তো জান। মানে কি? বাসের মধ্যে কিভাবে আমি পা টিপবো শুনি? আমি তোমার উপর পা উঠিয়ে দিচ্ছি, তুমি টিপে দাও। উমা বেটায় কয় কি? এসব ফালতু ইচ্ছা কই থেকে আসে শুনি? তানভীর তানজুমের কথায় পাত্তা না দিয়ে নিজের পাগুলো তানভীর কোলের উপর উঠিয়ে দেয়। তা দেখে তানজুম চেঁচিয়ে ওঠে, আরে আরে, করছেনটা কি? পা টিপো এখন। দেখুন, ভালোই ভালোই পাটা সরিয়ে ফেলুন, না হলে আমি তোমার ঠোঁট দখল করে নিব আমার ঠোঁট দিয়ে। আপনি খুব নির্লজ্জ একটা ছেলে। আই নো বেব। লুচু কোথাকার? পা টিপবে নাকি? নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক। তারপর তানজুম তানভীরের পা টিপা শুরু করে দেয়। আর তানভীরে তানজুমের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ তানজুম তানভীরের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, আপনি এখানে কোত্থেকে এসেছেন আর কোথায় যাচ্ছেন আপনি? তানজুম, মাঝে মাঝে আমার সত্যিই ডাউট হয় তুমি ডাক্তার কিনা। এত পাগল আর বুদ্ধিহীন একটা ডাক্তার কেমতে হয়? কি? এই বাসটা কোথায় যাচ্ছে? চট্টগ্রাম। তাহলে আমিও তো চট্টগ্রামে যাব, তাই না? নাকি চট্টগ্রামের বাস দিয়ে আমেরিকা যাব? দেখুন, শাট আপ। তুমি কি মনে করো তানজিম তুমি পালিয়ে গেছো আর আমি জানি না? আমি শুরু থেকে জানতাম তুমি পালিয়ে যাবে, তাই টাইট সিকিউরিটি করি। কিন্তু পরে কেন জানি ইচ্ছে করে তুমি কিভাবে পালাও তা দেখা। এন্ড আমি প্রচন্ড অবাক। লাস্ট পর্যন্ত তুমি একটা ছেলে সেজে পালিয়েছো। লাইক সিরিয়াসলি, মানতে হবে তুমি অনেক ট্যালেন্টেড। না, ওভার ট্যালেন্টেড। সো এই ওভার ট্যালেন্টেড গিরির জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু এখানে না, বাসায় বেবি। কি করবেন আপনি? তানভীর তানজুম কথায় পাত্তা না দিয়ে পাশের সিটের মেয়েটার সাথে কথা বলা শুরু করে দেয়। হেই গর্জিয়াস, হোয়াট ইজ ইওর নাম? তানভীর এমন করায় মেয়েটা যেন আকাশে চাঁদ খুঁজে পেয়েছে। ব্ল্যাক শার্ট অ্যান্ড ব্ল্যাক জিন্স পরা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলে স্পাইক, শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা আর জিন্স পায়ের কোণে পর্যন্ত ফোল্ড করা, পায়ে ব্র্যান্ডের শু, মুখে মারাত্মক এক হাসি, সব মিলিয়ে হ্যান্ডসাম একটা ছেলে। যে কেউ এমন ছেলের জন্য পাগল। এমন ছেলেকে দেখে মেয়েটার যেন খুশির সীমানা নেই। মেয়েটা তানভীরের দিকে ক্যাবলা মার্কা একটা হাসি দিয়ে বলে, আমি লিসা, আপনি? তানভীর, আই এম তানভীর। তা তুমি কি একা যাচ্ছ চিটাঙ্গে? আর আপনি? আমার সাথে একটা গাইয়া মেয়ে যাচ্ছে, দেখলেই গায়ে কারেন্ট দৌড়ায়। কথাটা শুনে তানজুম চোখ বড় বড় হয়ে যায়। কি অসভ্য লোকটা! আমাকে বলে আমি নাকি গাইয়া, আবার বলে আমাকে দেখলে গায়ে কারেন্ট দৌড়ায়। কোনো ধাঁচ নাই এই ছেলের। কখন কি বলে নিজেও জানে না মনে হয়। এই যে মিস্টার তানভীর আহমেদ, শুনুন। তানভীর তানজিমের কথায় পাত্তা না দিয়ে লিসার সাথে ফ্লার্টিং করছে। ইউ নো লিসা, ইউ আর সো হট। ছি, লুচ্চা গুন্ডায় কতগুলো মেয়ে লাগে তোর। নালাই গিয়া মইরা যা, বেহায়া বেটা। তোরে আমি বাসি তরকারি খাওয়ামু, তাও আবার 3 মাসের পুরনো। এসব খাইলে যদি তুই শুধরাস। তুমিও অনেক সুন্দর। তোমার আমাকে পছন্দ হয়েছে, তাতেই আমার চলবে বেব। কথাটা শোনা মাত্র মেয়েটা লজ্জায় শেষ হয়ে যায়। এটা দেখে তানজুম মনে মনে ভাবে, ইস, ঢং কত! এত লজ্জা কই থেকে আসে এই মেয়ের? লজ্জায় মইরা যায়। মরতেই যদি হয় তাহলে মরস না কে? এখানে আসছস কে? যা 32 তলা থেকে পইরা মইরা যা।
আর বেটা গোবর এত লুচ্চা কে তুই, বেটা লুচ্চা। প্রায় 3 ঘন্টা ধরে তানজুম তানভীর দিকে আর লিসার দিকে তাকিয়ে আছে। কি কথা তাদের, কথার জন্য শেষ নেই। এই 3টা ঘন্টা কথা বলতাছে বেটা লুচ্চা ফকির। হঠাৎ বাসটা থেমে যায়, সাথে সাথে তানভীর তানজুমকে কোলে তুলে নেয়। তারপর বাস থেকে একটু দূরে থাকায় ব্ল্যাক গাড়ি থেকে উঠে পড়ে। কি করছেন কি আপনি? এইসব করার মানে কি? শাট আপ ড্রাইভার, গাড়ি চালান। বলে তানভীর তানজুমকে জড়িয়ে ধরে গাড়ির সিটে একেবারে শুয়ে পড়ে। তারপর তানজুম গালে একটা চুমু দিয়ে বলে, একটু রেস্ট করতে দাও তানজুম আমাকে, আর নিজেও করো। বাসায় গিয়ে আবার তোমাকে শাস্তি দিতে হবে, তাই হয়তো রেস্ট নেওয়ার টাইম পাবে না। তানজুম ঘুমের মধ্যে অনুভব করছে কেউ খুব গভীর ভাবে তার দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। চোখ খুলতে দেখে তানভীর তার উপরে উবু হয়ে শুয়ে আছে। সাথে সাথে তানজুম চোখ বড় বড় হয়ে যায়। তানভীরকে জোরে এক ধাক্কা দেয় সে, তাতে তানভীর বিছানার নিচে পড়ে যায়। এটা দেখে তানভীর কেন জানে হাসি চলে আসে। সে হাসতে হাসতে বলে, গোবর মিয়া, আপনি তো দেখি লাড্ডু, এত আস্তে মারলাম আর আপনি পড়ে গেলেন। ডিম টিম খান না নাকি? শাট আপ, তোমার সমস্যা কি? হ্যাঁ, এভাবে ধাক্কা দিয়েছো কেন আমায়? তো কি করব, আপনি আমার গায়ের উপরে শুয়েছিলেন কেন? আমার ইচ্ছা, বলে যেও না আমি তোমাকে এখানে শাস্তি দিতে এনেছি। তো এটা কি ধরনের শাস্তি? আমার শাস্তি এমনই, এগুলো যদি তোমার ভালো না লাগে তাহলে বলো, আমি তোমাকে বেল্ট দিয়ে মারা শুরু করি, কেমন? আইসে, আমাকে বেল্ট দিয়ে মারবেন কেন আপনি? জানেন না আমি একজন ডাক্তার, আমি কতজনের প্রাণ বাঁচিয়েছি। বিনিময়ে একটা ভুল করলে তো আমাকে মাফ করাই যায়, তাই না? এই এমন পেঁচা মার্কা মুখ করে থাকবে না তো, তোমাকে দেখতে খুবই থাক আর বললাম না। এগুলো বন্ধ করে যাও, ফ্রেশ হয়ে আসো, তোমাকে অনেক শাস্তি দিতে হবে আমার। বেটা ফাজিল, গোবর, কালা সাদা তেলাপোকা, কালা বান্দর, হলুদ কুমির, কিনলেই তুই জীবনে আসছস? তোর জীবনের ঠাডা পড়বো। তোর বউ তোর শাস্তি দিতে দিতে ডায়রিয়ার রোগী বানায় ফেলবে, বেটা বান্দর। তানভীর তানজুম 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে ফ্রেশ হয়ে যায়। প্রায় কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে তানজুম ওয়াশরুমের দরজা একটা ফাঁক করে রুমের দিকে উকি মারে, কেউ আছে কিনা তা দেখার জন্য। রুমে উকি মেরে দেখে কেউ নেই, তাতে যেন তানজুম হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু দরজা খুলে রুমে পা দিতেই কে যেন তাকে একটানে দেওয়ালের সাথে মিশিয়ে নেয় আর রুহির নিজের 2 হাত দিয়ে চেপে ধরে। তাতে তানজুম ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করা অবস্থায় তানজুম বুঝতে পারে এটা রুহান, কারণ তানভীরের গা থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে, যা বরাবরই তানজুম ভালো লাগে। হঠাৎ তানজুম নিজের গালে উষ্ণ ঠোঁটের স্পর্শ অনুভব করে। সাথে সাথে তানজুম নিজের চোখ খুলে ফেলে। চোখ খুলতে দেখে তানভীর মাতাল হয়ে তানজুম গালে চুমু দিচ্ছে। তা দেখে তানজুম নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে তানভীর নিজে থেকে সরে আসে আর অন্যদিকে ফিরে তানজুমকে বলে, যাও আমার জন্য ব্রেকফাস্ট বানাও, ক্ষুধা লেগেছে আমার। তানজুম কিছু বলতে যাবে তার আগেই তানভীর আবার বলে ওঠে, আমি একটা কথা 2 বার বলতে অভ্যস্ত না, প্রচন্ড রাগ হয় আমার এতে। সো আমি যেটা বলবো তা কোনো পাল্টা প্রশ্ন ছাড়া করবে। নাও, গো ফার্স্ট। তানজুম আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। কি ছেলে রে বাবা, এত রাগ কেন ওনার? আমি আবার ওনাকে কি করেছি যে উনি আমাকে এত বকা দিচ্ছে? আসলেই উনি একটা পাগল। তানজুম নিচে আসতেই দেখে অনেকগুলো সার্ভেন্ট যার যার মতো করে কাজ করছে। তানজুম একটা সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা ঘরটা কোথায়? ওইদিকে ম্যাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি বলুন ম্যাম। আপনাদের যে স্যার আছে উনি কি এমনই কেমন ম্যাম? রাগী পাগল টাইপ? না, উনি অনেক ভালো ম্যাম, কিন্তু মাঝে মাঝে একটু রাগ করে। এছাড়া ওনার থেকেও ভালো হলো ওনার পরিবারের মানুষ। ওনারা কোথায়? ওরা তো ঢাকায় থাকে। ও, কথা শেষ করে তানজুম চলে আসে রান্নাঘরে। সে বুঝতে পারছে না তানভীর তার সাথে এমন করে কেন। তানজুম তো তার সাথে কিছু করেনি। যদি বলে তানভীর তানজুমকে ভালোবাসে তাই এমন করছে, তাহলে এটা তানজুমের মোটেও ঠিক না। কারণ তানজুম তো তানভীরকে ভালোবাসে না, সে তো ভালোবাসে জিহাদকে। জিহাদ হলো রুহির ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট। তাদের কিভাবে যেন ভালোবাসাটা হয়ে যায়। প্রথম দেখা, প্রথম চেনা জানা আর প্রথম ভালোবাসা, খুব ভালোই তো চলছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ তানভীর নামে ঝড়টা এসে যায় তানজুমের জীবনে। আজ প্রায় 2 দিন জিহাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আল্লাহ জানে ও কেমন আছে, হয়তো আমাকে খুঁজছে। আমার এখানে থাকা চলবে না, যে করেই হোক আমার জিহাদের কাছে যেতে হবে। তানজুম এগুলো ভাবছে আর রুটি বানাতে যা যা করতে হয় তা করছে। হঠাৎ এক জোড়া শীতল হাত তানজুমের কোমর ছুঁয়ে দেয়। খুব শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে সে। তানজুম কাঁধে নিজের থুতনি রেখে আদরে গলায় বলে, কি করছো জান? খাবার রেডি, টেবিলে যান। আপনাকে না আমার কেমন জানি লাগে। তানভীর আর তানজুম টেবিলে নাস্তা খাচ্ছিল। হঠাৎ এমন প্রশ্নে তানভীর তানজুমের দিকে ভ্রু কুঁচকে তাকায় আর বলে, কেমন লাগে? কেন জানি না আপনাকে দেখে ইচ্ছে করে শক্ত করে চিপি দিই। মানে?
মানে আপনার গলা টিপে দিই আর কি। সারাদিন কি আমাকে মারার চিন্তা ভাবনায় তোমার মাথায় ঘুরে নাকি? জি। শাট আপ। তানজুম একটা ভেঙচি দিয়ে খাবার খাওয়ার মনোযোগ দিল। তার এখন খুব ক্ষুধা লাগছে, যা কথা বলার আরো বেশি বেড়ে গেছে। আপাতত সে এখন খাবারে মনোযোগ দিবে। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তানভীর তানজুমকে এক টানে নিজের কাছে নিয়ে আসে, ফলে তানজুম হাত থেকে খাবারটা পড়ে যায়। কিন্তু এতে তানভীরের কোনো খেয়াল নেই। সে তানজুম নিজের কোলে বসিয়ে বলে, এখন থেকে প্রতিদিন আমার সাথে এভাবে বসে খাবে, ওকে? ইয়ার কি করেন আমার সাথে আপনি? আমি আপনার কে? হ্যাঁ, লজ্জা শরম আল্লাহ তাআলা দেয় নাই আপনাকে নাকি? আপনার সার্ভেন্টরা আমাদের এইভাবে দেখলে কি ভাববে? আমি নির্লজ্জ, এটা তোমার জেনে রাখা উচিত। আর শোনো, বেশি কে কে বললে কিন্তু বিয়ে করে ফেলবো, বলে দিলাম। আর আমার সার্ভেন্টরাও ভাববে তুমি আমার বউ। আইসে, আমি যেন বসে আছি আপনাকে বিয়ে করার জন্য। জীবনেও করতাম না আপনাকে বিয়ে। আমি শুধু আপনার মতো ছেলেকে কে বিয়ে করবে? কেন? আমি যথেষ্ট হ্যান্ডসাম, আমার মধ্যে কোনো কমতি আছে নাকি? তানজুম কোমর জড়িয়ে, আপনি আপনার বউকে ভাতের কষ্ট দিবেন, তাই আমি আপনাকে বিয়ে করব না। হোয়াট? এই যে আপনি আমার হাতের খাবারটা ফেলে দিলেন, আপনার জন্য একটু শান্তি মতো খাবারও খেতে পারলাম না। হায় আল্লাহ, এটা কি মেয়ের প্রেমে পড়লাম আমি? উপরের দিকে দুহাত উঠিয়ে নেকা ভাব করে বলে, ইস ঢং কত! এখন সরেন, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। বলে তানজুম উঠতে নিবে। তানভীর একটানে নিজের সাথে তানজুমকে আরো মিশিয়ে নেয়। খাইলে আমার কোলে বসে খাও, না হলে সারাদিন না খেয়ে থাকো। আই ডোন্ট কেয়ার। কথাটা শোনা মাত্র তানজুম অসহায় হয়ে তানভীরের দিকে তাকায়। সে শান্তি মতো খাবার খাচ্ছে না, তানজুমকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তানজুম একবার তানভীরের দিকে তাকায়, আরেকবার খাবারের দিকে তাকায়। বেটা দানব, আজ যদি ক্ষুধা না লাগতো তাহলে জীবনেও তোর কোলে বইয়া খাইতাম না। ঠাড়া পড়ুক তোর গায়ে বেটা বজ্জাত, তোরে আমি উল্টো পাল্টা চিকিৎসা করবো, তুই খারাপ। অভিশাপ দিয়ে লাভ নেই, শকুনের দোয়ায় গরু মরে না। আর তুমি শকুন। বজ্জাত বেটা। তানজুম আর কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে নিল। খাবার শেষে হতেই তানজুম তানভীরের কোলে থেকে নেমে পা বাড়াতেই তানভীর তানজুমকে কোলে তুলে নেয়। এতে তানজুম কিছুটা চমকে যায়। এই কি করছেন আপনি? আমাকে নিচে নামান। তানভীরের কোল থেকে নামার চেষ্টা করতে করতে বলে কথাটা। তানভীর তানজুমের কোনো কথায় পাত্তা দেয় না, চুপচাপ রুমে গিয়ে তানজুমকে বিছানায় শুয়ে দেয়। নিচেও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তানজুম তানভীরকে ডেকেই চলছে, কিন্তু তানভীর তাতে কোনো ভ্রু ক্ষেপ করছে না। সে তো তানজুম জড়িয়ে ধরে আমার রসে ঘুমাচ্ছে। এক পর্যায়ে তানজুমও ঘুম চলে আসে আর সেও ঘুমিয়ে যায়। দুপুর 3টার দিকে তানজুমের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতেই দেখে তানভীর তার পাশে নেই। তানজুম বিছানায় উঠে বসতেই দেখে বিছানার পাশে একটা চিরকুট রাখা। তানজুম সেটা হাতে নেয় আর সে চিরকুটটায় লেখা, জান, তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও। আমি সার্ভেন্টদের সব বুঝিয়ে দিয়েছি, কোনো প্রবলেম হলে তাদের বলবে। আর আমি একটা কাজে বাইরে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসবো, ঠিক আছে? আর আরেকটা কথা, ভালোবাসি তোমাকে। চিরকুটটা রেখে একটা দীর্ঘ শ্বাস ফেলে। আমি আপনাকে ভালোবাসি না তানভীর, আমি তো শুধু জিহাদকে ভালোবাসি। কেন এলেন আপনি আমার জীবনে? কেন করছেন এমন? প্লিজ আমাকে যেতে দিন, আমার জিহাদ যে আমার জন্য চিন্তা করছে। তারপর তানজুমে তানভীর কথা মতো সব কাজ করে ফেলে। আর তানজুম বাড়িটাও ঘুরে ঘুরে দেখে। বেশ সুন্দর বাড়ি তানভীর, সুইমিং পুলও আছে, একটা বড় একটা বাগানও আছে, যা তানজুম আরো বেশি ভালো লাগে। এসব করতে করতে রাত প্রায় 7টা বেজে যায়। তানজুম তখন ছাদে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে তার পরিবেশটা, কিন্তু আনন্দ লাগছে আবার খারাপও লাগছে তার। আচ্ছা জিহাদ কেমন আছে? ও কি আমাকে খুঁজছে? হয়তো আমি ছাড়া ও যে অচল। হঠাৎ তানজুমকে কেউ জড়িয়ে ধরে আর বলে, রাতে একা একা ছাদে থাকতে হয় না, ভূতে কামড় দিবে। আপনার মতো দানবের বাড়িতে ভূত আসতে ভয় পাবে। আমি দানব হলে তুমি কি? তুমি তো একটা ডাক্তার দানবী। না না না, আমার মিসেস দানব, তাই না? তানজিম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রায় কিছুক্ষণ তানভীর আর তানজুম দুজনেই চুপ থাকলো। নীরবতা ভেঙে তানভীর বলল, জান, তুমি লুডো খেলতে পারো? আপনি পারেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। কেন? চলো লুডো খেলবো। আপনি খেলতে পারেন? কেন? আমি কি ভিন গ্রহের মানুষ নাকি যে পারবো না? তাহলে চলেন খেলি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি জিতি তাহলে আমি যা বলবো তা করতে হবে। রাজি? ওকে, ডান। বলে তানভীর তানজুমকে কোলে তুলে নেয়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে। তানভীর পকেট থেকে মোবাইল বের করে লুডোর গেম বের করে আর তারা দুজনে লুডো খেলা শুরু করে। লুডো খেলতে গিয়ে রুহান আর তানজুম দুইজনেই সমানে সিটিং করা শুরু করে, কিন্তু খেলা শেষে তানজুম জিতে। আমি জিতে গেছি। এখন আমি যা বলবো তা আপনাকে করতে হবে, কিন্তু
আচ্ছা বলো কি করব। তানভীরের কথায় তানজুম একটু নড়ে চড়ে বসে, তারপর শান্ত গলায় বলে, দেখুন তানভীর, আমি একজনকে ভালোবাসি, ওর নাম জিহাদ। আপনি আমাকে এখানে এনেছেন সেটা ও জানে না, ও হয়তো আমার চিন্তা করছে। তাছাড়া ও যদি জানে আমি আপনার সাথে এইভাবে আছি, তাহলে ও আমার উপর অনেক রাগ করবে, আর আমি চাই না জিহাদ আর আমার মাঝে কোনো খারাপ কিছু হোক। তাই প্লিজ আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে দিয়ে যান। একদমে কথাগুলো বলে ফেললো তানজুম। একটা লম্বা শ্বাস নিয়ে তানভীরের দিকে তাকাতে তানজুম ভয় পেয়ে যায়, কারণ তানভীরের চোখ লাল হয়ে আছে, হাত মুষ্টি বদ্ধ করে রেখেছে সে, মুখের চোয়াল শক্ত করে তানজুমের দিকে তাকিয়ে আছে। তুমি ওই ছেলেটাকে ভালোবাসো? ওই ছেলেটা তোমাকে ভালোবাসে? হ্যাঁ। তুমি ওর কাছে চলে যেতে চাও? ঠিক আছে, তোমাকে আমি মুক্তি দিব, কালকে সকালে দিয়ে আসবো তোমাকে ঢাকায়। কথাটা বলার সাথে সাথে তানভীর পিছনে ফিরে দাঁড়ায়, হয়তো নিজের চোখের পানি লুকাতে। তানভীর যাওয়ার আগে তানজুম আবার বলে, তুমি কি সত্যি আমার কাছ থেকে চলে যেতে চাও তানজুম? আমি আমার জিহাদের কাছে যেতে চাই। কথাটা শুনে তানভীর কিছুক্ষণ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকলো, তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলো। এদিকে তানজুম তো মহা খুশি, কালকে সে তার জিহাদের কাছে যাবে, কিন্তু আবার তার বিশ্বাসও হচ্ছে না যে তানভীর তাকে যেতে দিচ্ছে। আসলে তানভীর কি তা শুধু সেই জানে, কিন্তু এতে তানজুম কি? তাকে কালকে জিহাদের কাছে যেতে দিলেই সে খুশি, তাই এত বেশি চিন্তা না করে তানজুম ঘুমিয়ে পড়ে। তার শুধু কালকের দিনটাই অপেক্ষা। রাত প্রায় 3টা, মদ হাতে নিয়ে ছাদের রেলিং এ বসে আছে তানভীর, চোখ দিয়ে পানি পড়ছে তার, রাগও লাগছে আবার কষ্ট হচ্ছে। হঠাৎ তানভীর বাঁকা হেসে জোরে জোরে চিল্লিয়ে বলে, তুমি কি ভেবেছো তানজুম আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? পুরো 2টা বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, এত সহজে তো তোমাকে ছেড়ে দেওয়া যায় না। এত বোকা না আমি যে এত কিছু করে আবার তোমাকে ছেড়ে দিব। অপেক্ষা করছি তোমাকে পাওয়ার, জোর করে না ভালোবেসে আপন করব তোমায়, তাই যেতে দিচ্ছি। কিন্তু তোমার উপর আমার সবসময় নজর থাকবে। আর ওই ছেলেটা, ওর জন্যই তো তুমি আমার হচ্ছ না, তাই না? আমি তাকেই সরিয়ে দিব আমাদের জীবন থেকে, থাকবে না কেউ আমাদের মাঝে, শুধু কয়েকটা মাস, তারপর আমি আবার তোমার কাছে চলে আসব। ভালো থেকো তানজুম, আবার দেখা হবে আমাদের। ভালোবাসার মানুষকে তো আর চলে যেতে দিব না, তাই ফিরে আসবো আবার। ভালোবাসি তানজুম, অনেক বেশি ভালোবাসি তোমাকে। বলেই মদের বোতলে কয়েকটা চুমুক দিল তানভীর। সকালে ঘুম থেকে উঠতে তানজুম খুশি খুশি লাগছে। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে সাইম সোফায় বসে আছে। সাইমকে দেখে তানজুম কিছুটা অবাক হয়, ভ্রু কুচকে তাকাতে সাইম তানজুম হাসি মুখে বলে, কেমন আছো তানজুম? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আই তো আসি আর কি। আচ্ছা আপনি এখানে যে? তোমাকে ঢাকায় নিয়ে যেতে আসছি। উনি যাবেন না দিতে? উনি কি? তানভীর যাবেন না আমাকে দিয়ে আসতে? না, ওর একটা কাজ আছে, তাই সকাল সকাল চলে ফেসে বাইরে। আমাকে রাতে বলেছিল যেন তোমাকে এখানে এসে আবার ঢাকায় দিয়ে যাই। ও আচ্ছা, তাহলে চলেন। নাস্তা খেয়ে নি, তারপরে যাব। আচ্ছা। তারপর তারা দুজনে নাস্তা খাওয়া শুরু করলো। প্রায় কিছুক্ষণ পর নাস্তা খাওয়া শেষ করে সাইম আর তানজুম গাড়িতে বসে এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছে তারা সব ফর্মালিটি শেষ করে প্লেনে উঠে তারপর পৌঁছে যায় সোজা ঢাকায়। এতটুকু পথে সাইম আর তানজুম তেমন কথা বলেনি, কিন্তু তানজুমকে এয়ারপোর্ট থেকে তার হোস্টেলে দিয়ে আসার সময় সাইম শুধু একটা কথাই বলে, তানজুম তুমি তো জানো তানভীর একজন নেতার ছেলে, ওকে ওর পরিবারের সবাই ভালোবাসে, ওরা ওকে কোনো কিছু করতে মানা করে না, ও যা করতে চাইতো তাই করতে দিত। বলতে পারো সবার আদরেরও। এ শহরে সবচেয়ে বড় ভার্সিটির লিডার সে। জীবনে কোনো মেয়ের ধারের কাছেও সে যায়নি। ও বলতো ওর নাকি মেয়েদেরকে দেখলে অ্যালার্জি হয়, কিন্তু একদিন হঠাৎ একটা মেয়েকে দেখে পুরো পাগল হয়ে যায়। সে ওই মেয়েটার জন্য সারাটা দিন ওই মেয়েকে নিয়ে পড়ে থাকতো। পুরো একটা বছর খুঁজছে সে ওই মেয়েটাকে, আর যখন খুঁজে পায় তখন মেয়েটা একটা ছেলের সাথে দেখে। এতে ও ভীষণ রেগে যায়। ছোটবেলা থেকেই ও অনেক রাগী, রাগের বশে উল্টাপাল্টা কাজ করে ফেলে, আর আগের বসেই তোমাকে কিডন্যাপ করে কষ্ট দিবে ভেবেছিল, কিন্তু জানো তো তানজুম ও তোমাকে ভালোবাসে, তাই কষ্ট দেয়নি। তুমি বলতে পারো সামান্য একটা ছেলের সাথে দেখে তোমাকে এমন কিডন্যাপ করছে কেন? আসলে ও এমনই, যেটা ওর চাই সেটা ও নিজেই করবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে সাইম আবার বলে, ও তোমাকে সত্যি ভালোবাসে তানজুম। জানি না তোমাকে ও কেন যেতে দিচ্ছে, কিন্তু এটুকু বলতে পারো ও তোমাকে নিজের করে ছাড়বেই, কারণ
তুমি ওর ভালোবাসা। বলতে বলতে সাম গাড়ি থামিয়ে দেয়। তানজুম জানালার দিকে তাকাতেই দেখে সে তার হোস্টেলে এসে গেছে। দরজা খুলে গাড়ি থেকে নেমে সে সামকে বলে, ভালো থাকবেন ভাইয়া। তুমিও ভালো থেকো পিচ্ছি। তানজুম একটা মুচকি হেসে পা বাড়ায়। নিজের গন্তব্যের দিকে পিছনে একবারও ফিরে তাকায় না সে। হয়তো অভিমান করেছে সাইমের সাথে। সাইমের কথাগুলো কেমন যেন লাগছে তানজুমের। 1 বছর পর তানজুম তার কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ তানজুমের কেবিনের দরজায় কেউ নক করে। তানজুম তাকে আসতে বলতেই সে তানজুমকে কাছে এসে তাকে একটা কার্ড ধরিয়ে দেয় আর বলে, শ্রদ্ধেয় ডক্টর তানজুম, পরশুদিন আমার এনগেজমেন্ট, তাই। কি, তোর এঙ্গেজমেন্ট পরশুদিন আর তুই আমাকে এখন বলছিস? তুই তো জানিস আমি একটা কাজে ইন্ডিয়া গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হওয়ার কারণে কাউকে তেমন কিছু বলতে পারিনি। আজকে সময় আছে তাই এখন তোকে দিতে আসলাম। আচ্ছা শোন, তুই কালকে আমার বাসায় তোর লাগেজ নিয়ে আসবি। মোট 7 দিন থাকবি আমাদের বাসায়। কিন্তু ইরা? কোনো কিন্তু নয়, আমি স্যার থেকে আমাদের 2 জনের ছুটি নিয়ে নেব। এখন তোর আসার পালা। আমি তোর এঙ্গেজমেন্টের সময় আসবো ইরা, কালকে পারবো না। আমার কালকে একটা মিটিং আছে আর সেটা অনেক জরুরি। না, তুই কালকে আসবি। প্লিজ ইরা। না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে আমার বৌভাত পর্যন্ত থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর ইরা চলে যায় আর তানজুম তার কাজ করতে থাকে। অনেক কাজ বাকি তানজুমের। তার একমাত্র বেস্টুর বিয়ে হবে। অনেক খুশি খুশি লাগছে তার। ইরা হলো তানজুমের বেস্ট ফ্রেন্ড। তবে তাদের দেখা হয়েছে আজ থেকে 10 মাস আগে। কিভাবে যেন তারা দুজনের সাথে পরিচিত হয়, তারপর বন্ধুত্ব হয়ে যায়। এখন তারা বেস্ট ফ্রেন্ড। ইরা পেশায় তানজুমের মতো একজন ডাক্তার। তানজুম আর ইরা মধ্যে অনেক মিল আছে যা তাদের বন্ধুত্বকে আরো মজবুত করে। রাত 8টা বাজে। তানজুম তার কাজ শেষ করে মাত্র হাসপাতাল থেকে বের হয়েছে। বাসা যাওয়ার জন্য রিক্সা খুঁজছে, কিন্তু কোনো রিক্সাই আজকে পাচ্ছে না তানজুম। তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করে সে। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটতে গিয়ে তানজুম পায়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই কেউ একজন তানজুমকে হাত ধরে ফেলে। তানজুম ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু অনুভব করতে না পেরে চোখ খুলতেই দেখে একটা ছেলে তার হাত ধরে আছে, কিন্তু ছেলেটার মুখ দেখা যাচ্ছে না কারণ সে মাস্ক পরে আছে। কিন্তু ছেলেটার চোখগুলো কেন জানি না তানজুমের অনেক চেনা চেনা লাগছে। হঠাৎই তানজুম অস্পষ্টভাবে বলে ওঠে, তানভীর। তানজুমের কথা হয়তো ছেলেটা শুনেছিল। ছেলেটার চোখ দেখে মনে হচ্ছিল সে হাসছে। তানজুমকে সোজা করে দাঁড় করিয়ে তাকে কিছু বলতে না দিয়েই ছেলেটা সেখান থেকে চলে যায়। আর তানজুম হাবলার মতো করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আচ্ছা, ওই যে ছেলেটা কি তানভীর ছিল? হয়তো না। ও কোথা থেকে আসবে? কিন্তু কেন জানি মনে হলো, দূর কি ভাবছি আমি। এসব ফালতু ভাবনা বাদ দিয়ে বাসায় যেয়ে রেস্ট নিতে হবে আমার। কালকে বহুত কাজ আছে। তারপর আবার ইমনের এঙ্গেজমেন্টের জন্য ওদের বাসায় যেতে হবে। উফ। তারপর তানজুম অনেক কষ্টে একটা রিক্সা জোগাড় করে বাসায় চলে যায়। পরের দিন সকালে তানজুম নিজের সকল কাজ শেষ করে রাতের দিকে নিজের সব প্যাকিং শেষ করে কালকে বিকেলের দিকে তাকে ইরার এর বাসায় যেতে হবে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে আসে ইরার এঙ্গেজমেন্ট এর দিন। তানজিম কথা ছিল ইরার বাসায় বিকেলের দিকে যাওয়ার, কিন্তু হঠাৎই তানজুমের একটা কাজ পড়ে যায়। একজন বৃদ্ধ মহিলার চেক আপ করতে হয় তার, তাই সে বিকেলের দিকে ইরার বাসায় যেতে পারেনি। একেবারে রেডি হয় সন্ধ্যার দিকে ইরার বাসায় যায়। সেখানে গিয়ে তানজুম যেন থমকে যায়। অনেক সুন্দর আর বিশাল বড় বাড়ি ওরা। সেখানে এঙ্গেজমেন্ট হবে ইমনের। তানজুম কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে থেকে গেটের ভিতরে ঢুকে। অবাক করার বিষয় হলো তানজুম ইরা বাড়িতে ঢুকতে ইরার মা তাকে জড়িয়ে ধরে। তানজুম ইরার মাকে ছবিতে দেখলো, সামনাসামনি কখনো দেখিনি। তাহলে এভাবে জড়িয়ে ধরলেন কেন তিনি তা তানজুম বুঝতে পারছে না। তানজুম কিছু বলতে যাবে তার আগেই তিনি বলে ওঠে, কেমন আছো তানজুম? জি আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আচ্ছা আন্টি, আপনি কি আমাকে চেনেন? না মানে আমাদের কখনো তো দেখা হয়নি। আমি তোমাকে ছবিতে দেখেছি মা। ইরার কাছে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। ও আচ্ছা চলো তোমার রুম দেখিয়ে দিই, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসো। ইরার আবার আংটি পরানো হবে, তোমার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। ওনার কথা শুনে তানজুম অনেকটা অবাক হয়। আমি কে ওনাদের? আমার জন্য কেন অপেক্ষা করছেন তারা? তানজুম মা আসো তাড়াতাড়ি, পরে দেরি হয়ে যাবে। আন্টি আপনারা অনুষ্ঠান শুরু করেন, আমি তো রেডি আছি। তানজুম মা আমরা তো তোমার জন্য একটা গ্রাউন্ড কিনে রেখেছি, এখন যদি তুমি ওটা না পড়ো তাহলে আমরা কিন্তু রাগ করবো। ইরার মার কথা তানজুম কিছু বুঝতে পারছে না। সে তো একজন পর, তাহলে এত যত্ন কেন নিচ্ছে তারা? সবকিছু কেমন ঝাপসা লাগছে তানজুম। ইচ্ছা না থাকা সত্ত্বেও ইরার মার জোরাজোরিতে তানজুম গাউনটা পরতে হয়। হালকা সেজে রেডি হয়ে যায় তানজুম। রেডি হয়ে নিচে নামতে দেখে স্টেজের দিকে অনেক ভিড়, হয়তো আংটি পরানো হচ্ছে।
তানজুম আগ্রহ নিয়ে স্টেজের কাছে যেতে তার মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ ইরা সাইমকে আংটি পরাচ্ছে আর সাইম ইরাকে। তার চেয়েও অবাক করা বিষয় হলো সাইম আর ইরার মাঝখানে দাঁড়িয়ে আছে তানভীর। তানভীর তানজুমের দিকে তাকিয়ে বাঁকা হাঁটছে সে। এসব দিকে তানজুম নিজেকে সামলাতে পারছে না। অজানা এই কৌতূহল কাজ করছে তার। স্টেজের কাছে যেতে নিবে তার আগে ইরার মা তানজুমের হাত ধরে তাকে ওনাদের আত্মীয়দের সাথে পরিচয় করে দিচ্ছে, যেন তানজুম তাদেরই মেয়ে। তানজুম অনেক কষ্টে ইরার মার কাছ থেকে ছাড়া পেয়ে এদিক ওদিক তানভীরকে খুঁজতে থাকে। হঠাৎ কেউ পেছন থেকে বলে ওঠে, আমাকে খুঁজছো বুঝি জান? তানজুম পেছনে ফিরতে দেখে তানভীর দাঁড়িয়ে আছে। কেমন যেন এক ভয় কাজ করা শুরু করে তানজুমের মাঝে, আবার কেমন যেন মুগ্ধতাও কাজ করছে তানজুম। আগের থেকে বেশি সুন্দর হয়েছে তানভীর, অনেক সুন্দর লাগছে তাকে। আমি জানি আমি অনেক সুন্দর জান, যদি চাও আমাকে নানাভাবে টেস্ট করতে পারো, কিন্তু এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? অসভ্য, তুই সুন্দর হইলে কি হয়েছে, তুই জীবনও শুধরে দিনা। প্রচন্ড রাগ হচ্ছে তানজুম তানভীরের উপর। তবে তা এখন দমিয়ে নিজের কৌতূহল মেটানোর জন্য কিছু বলতে যাবে, তার আগে তানভীর তানজুমকে হাত ধরে সবার আড়ালে একটা রুমে নিয়ে যায়। আপনি এখানে কিভাবে? গুন্ডারা তো সব জায়গায় থাকে, তাই না? আপনি গুন্ডা না মাফিয়া এখন বলুন, আপনি এখানে কিভাবে? গুন্ডা আর মাফিয়া কি আলাদা? যেমন লেবুর শরবত 10 টাকা আর লেমন জুস 50 টাকা, তেমন। এখন যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। কি জিজ্ঞেস করেছিলে জানো? আপনি এখানে কিভাবে এসেছেন? আমি এখানে মনে নেই কিভাবে যেন এসে গেছি। উফ, বলুন। তানজুম কথা শেষ হওয়ার আগে তানভীর তানজুমের গালে একটা চুমু দেয়, তারপর বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। এদিকে তানজুম কিছুক্ষণ দম মেরে দাঁড়িয়ে থাকে, পরক্ষণে আশেপাশে তাকিয়ে দেখে কেউ এখানে আছে কিনা। না, কেউ নেই। আল্লাহ জানে এই গুন্ডাটা এখানে কিভাবে এসেছে, আমার জীবনটাই শেষ করে দিবে এখন। আচ্ছা ওয়েট, তানভীর হয়তো সাইমের সাথে এসেছে, কারণ সাইম তো তানভীরের ফ্রেন্ড, আর সাইমের সাথেই তো ইরার বিয়ে হচ্ছে। কিন্তু তাও একটা প্রশ্ন রয়ে যায়, তার উত্তর না পাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না, আর এর উত্তর শুধু আমাকে তানভীর দিতে পারবে। কিন্তু উনি গেল কই? ভেবেই তানজুম তাড়াতাড়ি রুমটার থেকে বের হয়ে নিচে আসে। তারপর এদিক সেদিক তানভীরকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। প্রায় অনেকক্ষণ পরেও যখন তানজুম তানভীরকে পায় না, তখন সে সাইমের কাছে স্টেজে যায় কিছু প্রশ্নের উত্তর নিতে, কিন্তু কপাল যখনই কিছু বলতে চায় তখনই এরা আটকিয়ে দেয় তাকে। আর তানজুম বেশ বুঝতে পারছে সাইম তার সাথে কথা বলতে চাচ্ছে না, হয়তো উত্তরগুলো সে দিতে চায় না। ঘরের মধ্যে পায়চারি করছে তানজুম। কিছুক্ষণ আগে অনুষ্ঠান শেষ হয়েছে আর সবাই যার যার রুমে চলে এসেছে, কিন্তু তানজুম এখনো তানভীরকে খুঁজে পায়নি, যা তানজুমের জন্য অত্যন্ত কষ্টদায়ক, কারণ সে তার প্রশ্নের উত্তর পায়নি, যার ফলে তার কৌতূহল এখনো রয়ে গেছে। আর এতে তার আর ঘুম আসবে না, হয়তো সারা রাত জেগেই কাটাতে হবে তার। হঠাৎ তানজুম মনে হলো তার রুমের দরজায় কেউ টোকা দিচ্ছে। দরজা খুলতে আচমকা কেউ তার হাত ধরে কোথাও যেন নিয়ে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে তানজুম আর তানভীর ছাদে দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত অনেকবার তানভীরকে জিজ্ঞেস করেছে যে সে কেন তাকে এখানে এনেছে। প্রতিবারের মতো তানভীর একটা বাঁকা হাসি দিচ্ছে, যা তানজুমের কাছে অত্যন্ত বিরক্তিকর। আর বিরক্তিটা আরো চরমে পৌঁছায়। মনে মনে তানজুম তানভীরের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। বেটা খচ্চর, 1 ঘন্টা আমাকে দাঁড় করে রেখেছিস এসব গান শোনাতে, তাও বাইরে রাতে, অসহ্য। আর সহ্য করতে পারলো না তানজুম। তানভীর গান গাওয়ার মাঝখানেই সে বলে ওঠে, সমস্যা কি আপনার মিস্টার তানভীর? এভাবে আমাকে দাঁড় করে রেখেছেন কেন? কি বলবেন বলুন, না হলে আমাকে যেতে দিন। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে খুঁজছো, আর তাছাড়া তোমাকে তো বলতে হবে আমি এখানে কেন এসেছি, তাই না? এর জন্য সময় নিচ্ছিলাম বলবো বলে। এখন যদি তুমি আমাকে সময় না দাও তাহলে থাক, আর কি করার, তুমি তোমার রুমে যাও। তানভীরের কথাটা শুনে তানজুম নিজেকে নিজের রই মারতে ইচ্ছা করছে। আমি আসলে একটা গাধা, একটু সুন্দর ভাবেও তো কথা বলা যেত। এখন যদি খাতাসটা না বলে তাহলে সামলাও ঠেলা। তানজুম মনে মনে বলে, না মানে আমি কখন আপনাকে সময় দিলাম? 1 ঘন্টা ধরে তো আপনি সময় নিয়ে যাচ্ছেন। আমি কি আপনাকে কিছু বলেছি? তাহলে একটু আগে কি ডাইনি বলেছিল ওগুলো? তানভীরের কথাটা তানজুমকে রাগানোর জন্য যথেষ্ট। তানজুম প্রচন্ড রাগ হচ্ছে তানভীরের উপর, কিন্তু তবুও নিজের রাগ সামলিয়ে সে তানভীরকে বলে, দেখুন আমার দেরি হয়ে গিয়েছিল, তাই বলেছিলাম। ও আচ্ছা, ডাইনির মা। আমার দেরি হয়ে যাচ্ছে তানভীর, আপনি কি আমাকে বলবেন? না, আর একটু পরে বলবো। আপনি থাকেন, আপনার বলবো নিয়ে, আমি গেলাম। বলেই তানজুম চলে যেতে নিলে তানভীর তানজুমকে এক টানে দেওয়ালের সাথে চেপে ধরে, তারপর তানজুমকে মুখে একবার ফু দেয় আর বলে, তুমি যার বিয়েতে এসেছো সে আমার বোন। মানে? জানো তো তানজুম, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই হয়তো তুমি আমার কাছে আবার চলে এসেছো। আমি বিশ্বাস করি না আপনি ইচ্ছে করে আমাকে এখানে এনেছেন। কিভাবে? আপনার জীবনেও না,
ইরা তোমার ব্যাপারে কিছুই জানে না। ও শুধু জানে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের দাওয়াত দিয়েছে তোমাকে। তাই? তাহলে আপনি কিভাবে জানেন ইরা আমাকে বিয়ের দাওয়াত দিয়েছে? আর তাছাড়া আপনার মা আমাকে এত ভালো করে চেনেন কিভাবে? আমি ছোটবেলা থেকেই আমার মার সাথে ছোট বড় সব কথা শেয়ার করতাম, এটাও করি, তাই মা তোমাকে চিনে। আর যদি বলো ইরার কথা, ও জানে না আমি তোমাকে ভালোবাসি, অথবা আমার আর তোমার আগেও দেখা হয়েছে। তাহলে আমি যখন সাইমের সাথে কথা বলতে গিয়েছিলাম, ও আমাকে তার সাথে কথা বলতে আটকাচ্ছিল কেন? তোমার আর ইরার ফ্রেন্ডশিপ তো অনেক দিনের, তাই না? তাহলে তো তোমার জানারই কথা যে কোনো আনন্দের মুহূর্ত হলে ইরা কাউকে কিছু বলতে না দিয়ে নিজে নিজেই বকবক করা শুরু করে। ও তখন তোমার সাথেই ওর আনন্দের কথাগুলো বলছিল, তাই না? তো হ্যাঁ, তাছাড়া আমি জানতাম তুমি এখানে আসবে, কারণ ওর বিয়ে ঠিক হওয়ার 3 দিন পর কাকে কাকে আমরা বিয়েতে দাওয়াত দিব সেটার লিস্ট করছিলাম। তখন ইরা তোমার কথা বলে, তখন এত পাত্তা দেইনি, বাট এর কয়েকদিন পরই আমি ইরার ফোনে তোমার ছবি দেখি। অ্যান্ড যখন ইরাকে জিজ্ঞেস করি তোমার ছবি ওর ফোনে কেন, তখন ও বলে তুমি ওর বেস্ট ফ্রেন্ড। বিশ্বাস করো, আমার থেকে বেশি খুশি কেউই ছিল না তখন। ভেবেছিলাম অন্যভাবে তোমাকে আপন করে নেব, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। আর নিয়তি দেখো, সেই মিলিয়ে দিয়েছে তোমাকে আমার সাথে। সো এখন আর আমি তোমাকে ছাড়ছি না মাইজান, অ্যান্ড বি রেডি। এখন থেকে প্রতিটা মুহূর্ত তুমি আমাকে মনে করবে তানু। আমি ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারবে না তুমি। এখন সকাল প্রায় 10টা। সবাই এখন মার্কেটে যাবে বিয়ের কিছু কেনাকাটা করতে। সাহেল, ইরার মা, ইরা, ইভা, তানজুম, তানভীর আরো বেশ কয়েকজন যাচ্ছে। তানজুম খুশি মনে রেডি হয়ে নিচে যায় সবার কাছে, কিন্তু তার খুশিটা দীর্ঘস্থায়ী হয় না, কারণ মাইক্রোতে তানজুমের বসার জায়গা নেই। সবাই তাকে তানভীরের সাথে বাইকে করে যেতে বলছে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তানজুম তানভীরের বাইকে বসে। তানজুম বসতেই তানভীর বলে ওঠে, শোনো, যদি তোমার হাত পা ভাঙে তাহলে কিন্তু আমার দোষ নাই। মানে? না মানে যেভাবে বসেছো, বাইক স্টার্ট দিলেই তো ঠুস করে পড়ে ঠাস করে শব্দ হবে, তারপর হাত পা ভাঙবে। আপনাকে বলছে। তানভীর কিছু না বলে বাইকটা একটু উপরে ওঠায়। সাথে সাথে তানজুম তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আরে আরে কি করছেনটা কি? মাথার স্ক্রু কি ঢিলে নাকি? না না, তা কেন হবে? খুলে এতক্ষণে হয়তো পড়েও গেছে। অসভ্য ভদ্র সেমরি। তানজুম একটা ভেঙচি দিল, শুধু রাগে তার মাথা ভেঙে যাচ্ছে। কার মুখ দেখে যে আমি ঘুম থেকে উঠেছি? অবশ্য ওর নিজেরই হয়তো। গাড়ি চলছে তার কোন গতিতে। হঠাৎ তানজুম খেয়াল করলো তানভীর তারা যে মার্কেটের দিকে যাবে সে রাস্তা দিয়ে যাচ্ছে না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। তা দেখে তানজুম চিল্লিয়ে ওঠে, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা তো মার্কেটের রাস্তা না। আমাদের রোমাঞ্চের রাস্তা। একটা পার্কের বেঞ্চে তানজুম আর তানভীর বসে আছে। তানভীর সামনের টেবিলে তার 2 পা রেখে আরামসে বসে বসে কোক খাচ্ছে, আর তানজুম তানভীরের পা টিপে দিচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা ধরে এ কাজ করছে তানজুম। ভীষণ বিরক্তি লাগছে তার, আর তানভীর তার তো আরামের শেষ নেই। আর কতক্ষণ এভাবে বসে থাকবো? আপনি আমাকে বলেছেন আপনার পা টিপে দিলে আপনি আমাকে মার্কেটে নিয়ে যাবেন, এখনো নিয়ে যাচ্ছেন না কেন? হ্যাঁ, বসে বসে কোক খাচ্ছেন খালি। কেন, তোমার কি খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ করতেছে, এখন কি করবেন? তানজুম, ওদিকে ফিরো, আমার কোকে নজর দিবা না। আমি চাই না তোমার বদ্দয় আমার পেট খারাপ হোক। আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো তুমি আমার পা টিপছো না কেন? টিপো তাড়াতাড়ি, ভীষণ ব্যথা করছে পায়ে। দেখুন মিস্টার তানভীর। জি মিস পাংখা। কি পাংখা? হ্যাঁ, নাম শোনা নাই জীবনেও? আরে এটা নিয়ে একটা গানও আছে, কি জানি। ও হ্যাঁ, মনে পড়েছে, পাংখা পাংখা, উপরে পাংখা নিচে পাংখা, সবকারে পাংখা। এটা কি ধরনের গান? আমার যতটুকু মনে পড়ে মমতাজ আন্টির গান তো এমন ছিল না। আরে এটা আমার প্রতিভা, দেখো কি সুন্দর গান বানিয়েছি আমি। যে প্রতিভা এক আনাও কেউ কিনবে না। তোমাকে বলছে? তানভীর এগুলো বাদ দিন, আমাকে সবার কাছে মার্কেটে নিয়ে যান প্লিজ। নো প্লিজ। নো বেবি নো। উফ অসহ্য। উফ সহ্য কর। তানজুম আর কিছু বলল না, চুপচাপ বসে বেঞ্চে। মাথাটা একদম গরম হয়ে আছে তার। একটা ছেলে কিভাবে এত পেইন দিতে পারে আল্লাহ মালুম। তানজুম এগুলো ভাবছে। হঠাৎ তানভীর তানজুমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তানজুম কি? শোনো না। কি হয়েছে কি আপনার? হ্যাঁ, এত জ্বালান কেন? আমি হিসু করব,
কি? না মানে আমার হিসু আসছে, আমি হিসু করব। তো যান না, আমাকে বলতেছেন কেন? তুমিও আসো না। আপনার কি মাথা ঠিক আছে মিস্টার তানভীর? যান এখান থেকে। তানভীর অসহায় মুখ করে সেখান থেকে চলে যায় আর তানজুম মনে মনে এক দীর্ঘ শ্বাস ফেলে। এদিকে তানভীর সাইমকে আগে মেসেজ করে দিয়েছে যে তার আর তানজুমকে মার্কেটে আসতে দেরি হবে, তাই সাইম এখানে সবটা সামলে নিয়েছে। ইরা আর সবাই শাড়ি সিলেক্ট করছিল, তখন ইরা হঠাৎ সাইমকে বলে ওঠে, আচ্ছা সাইম, তানজুমকে কি তোমাকে আগে থেকেই চিনে? না মানে তোমাদেরকে দেখে মনে হলো তোমরা দুজন দুজনকে চিনো। চিনি। কিভাবে? এখন না, রাতে ছাদে বলবো। ওকে। আচ্ছা ইরা শোনো, তোমাকে না খুব সুন্দর লাগবে এই লাল শাড়িতে। কথাটা শুনে ইরা লজ্জা পেয়ে যায়। তা দেখে পিছন থেকে হঠাৎই কেউ বলে ওঠে, শাকচুন্নিরা বুঝি আবার লজ্জাও পায় নাকি? তানভীর, শাকচুন্নি হবে তোর বউ। খবরদার, আমার বউকে কিছু বলবি না। তুমিও আমার বউকে কিছু বলবি না। বউ কিসের রে তোর? এখনো বিয়ে হয়েছে তোদের? হয় নাই, হবে। দেখা যাবে। থাক সাইম ভাই, ওনাকে কিছু বলে লাভ নেই, গাধারা নিজে নিজেই বুঝে। ওই গাধা বলতে তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ, আপনার মাথা। তানজুম তানভীরকে পাত্তা না দিয়ে ইরার সাথে শাড়ি দেখতে ব্যস্ত হয়ে যায়। কেউ যে তানজুমের দিকে তাকিয়ে আছে এতে তানজুম কোনো খেয়ালই নেই, সে তো শাড়ি এক মনে দেখে যাচ্ছে। হঠাৎ একটা শাড়ি তানজুমের দিকে এগিয়ে দিয়ে ইরার মা তানজুমকে পরে আসতে বলে। তানজুম শত বারণ করার পরেও তানজুমকে ওই শাড়ি নিতে হয়। ট্রায়াল রুমের একটা দূরে তানভীর দাঁড়িয়ে ছিল, তাই ট্রায়াল রুমে যাওয়ার সময় তানভীর ও একটা ভেঙচি দেয় তানজুমকে, যা দেখে সাউম জোরে জোরে হেসে দেয় আর বলে, তুই পারিসও। তোমারও মাথা। মেরে জান কে লিয়ে তো মেরা জান ভি কুরবান হ্যায় মেরে দোস্ত। কিছুক্ষণ পর তানজুম শাড়িটা পরে বের হয়। তানভীর মনে হয় অনেকটা শকড খায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তানজুমের দিকে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে এখনই তানজুমকে একটু ছুঁয়ে দেই। প্রায় বেশ কিছুক্ষণ পরও যখন তানভীর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন সে তার চোখ বন্ধ করে ভাবতে থাকে তানজুমকে ডাইনির মতো লাগছে। বেশ কাজ হয়ে গেল, নিজেকে কন্ট্রোল করার জন্য সহজ হয়ে গেছে তার। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব সকিনা বানু? বিছানায় আইস করে বসে নিজের নখ দেখতে দেখতে কথাটা বলে তানভীর। কথাটা শুনে তানজুম হাবলার মতো তানভীরের দিকে তাকিয়ে আছে। একবার তানভীরের দিকে তাকায় তো আরেকবার নিজের দিকে তাকায়, তারপর জোরে একটা চিল্লানি দেয়, কারণ মার্কেট থেকে শপিং করে বাসায় আসতে সবার প্রায় রাত 9টা বাজে। বাইরে থেকে খেয়ে এসেছে সবাই। বাসায় এসে সবাই যার যার রুমে চলে যায়। তানজুম নিজের রুমে যেতে নিবে, তখনই তানভীর গান গাওয়া শুরু করে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तू तो दिखती है डायन की बहन। হোয়াট? তানভীর কিছু না বলে বাঁশি বাজাতে বাজাতে নিজের প্যান্টের পকেটে হাত রাখে, স্টাইল করে নিজের রুমে চলে যায়। তানজুম দিকে তাকাবার প্রয়োজন বোধ করে না সে। তানভীর যেতেই তানজুম একটা চিল্লানি দিয়ে নিজের মাথার চুলগুলো চেপে ধরে। অসহ্য লাগে তার তানভীরকে। একটা মানুষ কিভাবে এত ইরিটেটিং হয়! উফ। তানজুম খুব ক্লান্ত। আজকে রুমে এসে সে ওয়াশরুমে চলে যায়। তারপর ওয়াশরুম থেকে বের হতে দেখে তানভীর তার বিছানায় পায়ের উপর পা তুলে বসে বসে নিজের নখ পর্যবেক্ষণ করছে। কিন্তু তানভীর এখানে আসলো কিভাবে? রুমের দরজা তো বন্ধ, তাছাড়া তানজুম শুধু একটা তাওয়াল গায়ে পেঁচিয়ে আছে। তানজুম বড় বড় চোখ করে তাকিয়েছিল, তখনই তানভীর তাকে এ কথাটা বলে, আর তখনই তানজুম হোশ হাসে, সে শুধু তাওয়াল পরে আসে। তাই তানজুম আর কিছু না ভেবে জোরে একটা চিল্লানি দেয়। এতে তানভীরের যেন কোনো কিছু যে আসে না, সে আগের মতোই বসে বসে তার নখ পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে বলে ওঠে, তোমার কত কষ্ট তাই না তানজুম? এমন ফাটা গলার আওয়াজ নিয়ে খুব কষ্ট হয় তোমার। ভাগ্যিস রুমটা সাউন্ড প্রুফ, না হলে হয়তো এতক্ষণে বাড়ির সবাইকে হসপিটালে অ্যাডমিট হতে হতো। তানভীরের কথা শুনতে তানজুম রাগে গজগজ করা শুরু করে। রাগী গলায় বলে, তাহলে আপনি এখনো এখানে বসে আছেন কেন? যান হসপিটালে যান। কজ আই এম এ সুপারম্যান। এই সুপারম্যান আন্ডা? তোমার আন্ডা খাইতে ইচ্ছা করলে যাও কিচেনে যে আন্ডা বানাই খাও, পারলে আমার জন্যও আনিও। আই এম ভেরি হাংরি। যদি পারতাম তোমাকে উইদাউট ওয়াটার খেয়ে ফেলতাম।
হা ইয়ামি। হোয়াট? এবার তানভীর তানজুমের দিকে তাকায় আর এক দৃষ্টিতে তানজুকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। সাথে সাথে তানজুম নিজেকে ঢাকতে শুরু করে। তা দেখে তানভীর একটা বাঁকা হেসে বলে, ইউর লুকিং সো শাকচুন্নি বেব। এত সুন্দর কখন থেকে হইলা তুমি? ট্রাস্ট মি, তোমার মতো ডাইনি আমি জীবনেও দেখিনি। কি বদপোলা, আমি বলছি আমাকে দেখতে, আর আর আপনি আসছেন কিভাবে এখানে? আই এম এ সুপার হিরো জান, তোমার কাছে আসতে আমাকে কেউ আটকাতে পারে না। তানভীর, আপনি আমার রুমে কিভাবে এসেছেন? উফ, দজ্জাল মাইয়ার সব জানতে হয়, না জানলে হয় না। আরে তোমার বারান্দা দিয়ে আসছি। কি? কিভাবে? কিভাবে? পাইপ দিয়ে। সাচ এ ইরিটেটিং পারসন। যান আপনার রুমে যান। ওকে বেব, এন্ড ওয়ান থিং, ইউ আর রিয়েলি লুকিং শাকচুন্নি। বলেই তানভীর তানজুমের গালে একটা চুমু দিয়ে বাঁশি বাজাতে বাজাতে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যেতে নেয়। তারপর কি মনে করে দরজার কাছে আসতেই থেমে যায় আর তানজুমের দিকে তাকিয়ে বলে, বেবি, তুমি কি আমাদের হানিমুনেও এভাবে থাকবা? না মানে তাহলে তো আমার অজ্ঞান হতে হবে। পুরো বাড়ি জুড়ে খুশির আমেজ ছড়িয়েছে, ছড়াবে না কেন? আজ যে ইরার গায়ে হলুদ, সবাই আনন্দের সাথে কাজ করছে, শুধু দুইজন ছাড়া। দেখুন তানভীর, স্টেজে গাঁদা ফুল দিব, গোলাপ ফুল না। কেন কেন? গোলাপ ফুল দিলে কি হয়? কারণ হলুদে কেউ গোলাপ ফুল দিয়ে স্টেজ ডেকোরেশন করে না, করলেও সেটা সুন্দর লাগে না। গাঁদা ফুলই বেস্ট, আর এটাই সুন্দর, বুঝেছেন? কেউ করে না তো কি হয়েছে, আমরা করব। উফ মিস্টার তানভীর, আচ্ছা একটা কাজ করি, গাঁদা ফুলগুলোর মাঝখানে একটা করে গোলাপ লাগিয়ে সেটা থেকে আধা হাত দূরত্ব রেখে আরেকটা গোলাপ লাগাবো। এমন করে যদি স্টেজ ডেকোরেশন করি তাহলে কেমন হয়? বাহ, অনেক সুন্দর তো। দেখছিস এটা আমার কত প্রতিভা। কি আপনার প্রতিভা মানে? এটা তো আমি বলছি। আরে জান, রাগ করো কেন? তোমার সবই তো আমার, তাই না? আহারে প্রেম। তুই ও ইরা, দাঁড়া, তুই কিভাবে? আরে তুমি জানো না জান, ইরা আর সাইম তো কত ইটিস পিটিস করে, কালকে রাতেও করছে ছাদে। তাই আর কি, কথায় কথায় প্রেম আলাপ করতে গিয়ে আমাদের প্রেম কাহিনীও শুনে ফেলেছে। সজ্জা। বলে ইরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। ইরা চলে যেতে তানভীর তানজুকে হালকা ধাক্কা দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, বেবি, আমরা কখন রাতে ছাদে বসে বসে ইটিস পিটিস করব? অসহ্যকর। বলে তানজুম সেখান থেকে চলে যায়। তানভীর ও তানজুমকে জ্বালানোর জন্য ওর পিছু নেয়। তানজুম বসে বসে গাঁদা ফুল ছিঁড়ে একটা প্লেটে রাখছে। হঠাৎ কোত্থেকে তানভীর এসে তানজুমের মুখে ফু দেওয়া শুরু করে আর প্লেট থেকে ফুল নিয়ে তানজুম মারা শুরু করে। সমস্যা কি আপনার তানভীর? পেন দিচ্ছেন কেন? না, ভাবছি তোমার আর আমার বিয়ে হলে 100টা বেবি দিব, নাকি 200টা? আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনাকে মারবো? হবু বরকে এমন বলে না মাই ডিয়ার, পাপ হবে পাপ। দাঁড়ান, আপনার পাপ দেখাচ্ছি। বলেই তানভীরকে মারতে নিবে, এমনই তানভীর সরে যায় সেখান থেকে আর সবার সামনে তানজুমের গালে একটা চুমু দিয়ে দেয়। তা যেন তানজুমকে আরো রাগিয়ে দেয়। তানভীর দৌড়াচ্ছে, তানজুমও তানভীরকে মারার জন্য তার পিছু পিছে দৌড়াচ্ছে। হঠাৎ একজন বাড়ির ভিতরে ঢুকে, যাকে দেখে তানজুম থমকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে ব্যক্তিটির দিকে। তার ঘোর ভাঙে ইরার কথায়। তানজুম, এটা জিহাদ, আখি হাজবেন্ড। কথাটা শুনে তানজুম কি করবে বুঝতে পারছে না। এর মধ্যে হঠাৎ আখি এসে জিহাদকে জড়িয়ে ধরে। না, আর সামলাতে পারছে না তানজুম নিজেকে। কি দোষ করেছিল সে? এভাবে না বলে তাকে ছেড়ে কেন গিয়েছিল? আচ্ছা গিয়েছিল তো গিয়েছিল, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে করলো না কেন সে? তানজুম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। তানজুমের এভাবে চলে যাওয়ার ইরা বেশ অবাক হয়। তানজুমকে ডাকতে যাবে, তখনই জিহাদ তাকে চুপ থাকতে বলে। বেশ কিছুক্ষণ ধরে তানজুমকে সারা বাড়িতে খুঁজছে তানভীর, কিন্তু কোথাও তানজুমের দেখা নেই। শেষ পর্যন্ত তানভীর তানজুমকে ছাদের এক কোণে গুটিসুটি মেরে কান্না করতে দেখতে পায়। তানভীর জানতো হয়তো এমনই করবে তানজুম। তানভীর চুপচাপ তানজুমের পাশে বসে। তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে তানজুম নাম ধরে ডাকতে তানজুম তানভীরকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়, যেন অনেকক্ষণ পর সে একটা আশ্রয় পেয়েছে। তানজুম কান্না করতে করতে রুহানকে বলে, কেন আমার সাথে এমন হয় তানভীর? সবাই ছেড়ে চলে যায় আমাকে। জন্ম হওয়ার পর মা বাবা ছেড়ে চলে যায়, আর এখন? আচ্ছা তানজুম, তুমি যাকে ভালোবাসো সে কি আখির হাজবেন্ড জিহাদি নাকি অন্য কেউ? কথাটা শুনে তানজুম তানভীরকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে। তারপর উত্তর দেয়, অন্য কেউ? সত্যি বলতে কি জিহাদ তো এখন আখির বর, তাদের মাঝখানে তানজুম আসতে চায় না। এখন যদি বলে জিহাদ সেই ছেলে যাকে তানজুম ভালোবাসে আর জিহাদ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাহলে আখি হয়তো তার মেনে নিতে পারবে না। তানজুম চায় না তার মতো অন্য কেউ কষ্ট পাক। তাছাড়া তানভীর হয়তো এটা জানার পর জিহাদকে ছাড়বে না, তাই মিথ্যা বলে সে। কিন্তু তানজুম কি জানে তানভীরের কারণে জিহাদ তাকে ছেড়ে চলে গেছে।
আমি জানি তুমি কেন বলছো না। জিহাদ সেই ছেলে যাকে তুমি ভালোবাসো। হয়তো আমার ভয়ে সত্যি বলতে কি আমি তেমনটা করতে চাইনি, কিন্তু সেটা না করলে হয়তো তুমি আমার হতে না। তাছাড়া জিহাদ বা তোমাকে কেমন ভালোবাসে? সামান্য টাকার জন্য তোমাকে ছেড়ে দিল। অবশ্য তার বাবা অসুস্থ ছিল বিধায় আমার কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু তাও আমি জিহাদকে দুইটা চয়েস দিয়েছিলাম। এক, ওর বাবার চিকিৎসার টাকা আমি ওকে দিব, কিন্তু ওকে আমার কোম্পানি থেকে 1 বছরের জন্য বিদেশ যেতে হবে। আর 2, আমার খালাতো বোন আকিকে বিয়ে করতে হবে, তাহলে আমি ওকে বিয়ের 5 মাস পরেই অনেক টাকা দিব, যা দিয়ে ওর বাড়ি গাড়ি সব থাকবে। ও কিন্তু 2 নাম্বারটা চয়েস করে। এতে কি আমার দোষ ছিল? হয়তো, আবার হয়তো না। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো তানজুম, এত কিছু করার পরও কেউ জানে না যে আমি তোমাকে আর জিহাদকে আলাদা করেছি। ইভেন জিহাদও শুধু জানে যে আমি ওকে সাহায্য করেছি ওর বাবার চিকিৎসার টাকা দিয়ে, আর বিনিময়ে আমার কোম্পানির একটা কর্মচারী বানিয়েছি জাস্ট। কিন্তু আমি এটাও জানি একটু হলেও জিহাদের মনে খটকা লেগেছে আমি কেন ওর জন্য এসব করেছি। আর এর উত্তর কি ছিল জানো? আকি ওকে ভালোবাসে, এটাই। অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে পাওয়ার জন্য। এতে কি ভুল কি সঠিক আমি জানি না, শুধু এটাই জানি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। অনেক কষ্ট পেয়েছো তুমি ওই জিহাদের জন্য, তাই না তানজুম? আর কাঁদতে দিব না আমি তোমাকে ওর জন্য। যদি কাঁদো তাহলে চিন্তা পুঁতে দিব ওকে আমি। ভেবেই তানজুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তানভীর। প্রায় বেশ কিছুক্ষণ পর তানজুম একটু শান্ত হয়। তানজুম শান্ত হতে তানজুমের কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। কি হয়েছে তা তো বললা না, কিন্তু এভাবে বসে থাকলে কিন্তু হবে না। সন্ধ্যা প্রায় নেমে আসছে, হলুদের অনেক কাজ এখনো বাকি। চলো চলো, অনেক কাজ করতে হবে আমাদের। তানজুমও কিছু না বলে তানভীরের কথা মতো নিচে যেয়ে কাজ করা শুরু করে। প্রায় কিছুক্ষণ পর পরে তানজুম জিহাদকে আর চোখে দেখছে জিহাদ তাই। কেন করলো জিহাদ ওর সাথে এমন? বারবার খালি এই প্রশ্নটাই জিহাদ মাথায় ঘুরছে। যখনই তার আর জিহাদের চোখ মিলে যাচ্ছে তখনই তানজু কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। বুক ফেটে কান্না আছে তার, কিন্তু কান্না করলে চলবে না। জিহাদ তো দিব্যি ভালো আছে, তাহলে তানজুম কেন থাকবে না? তানজুম আর কান্না করবে না, শক্ত হতে হবে তাকে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে তানজুম। বাড়ির সবাই আর গেস্টরা মিলে বাড়ির পেছনের বড় মাঠটায় হলুদের অনুষ্ঠান করছে। হলুদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছে, কিন্তু তানজুম এখনো কোনো খবরে নেই। অধীর আগ্রহে অপেক্ষা করছে তানজুম। প্রায় কিছুক্ষণ পর অপেক্ষার প্রহর কাটে আর তানজুম এসে উপস্থিত হয় সবার কাছে। এসে এই জন্য ব্যস্ত হয়ে যায় তানজুম এটা ওটা কাজে। তার কোনো খেয়ালই নেই যে দুইজন মানুষ তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, একজন তানভীর তো আরেকজন জিহাদ। তানজুম আজকে হলুদ ঢালা শাড়ি পরেছে, চুলগুলো সিথি করে দুই পাশে ছাড়া, মাথায় সাদা পাথরের টিকলি, কোমরে বিছা হালকা সাজ, নাকে সাদা পাথরের নথ আর মুখে মিষ্টি হাসি। এতটুকুই যেন তানভীরকে প্রেমে কাতর করার জন্য যথেষ্ট। তানভীর এক ধ্যানে তানজুমের দিকে তাকিয়ে আছে। কাজের মধ্যে তানজুম পাশে ফিরতে দেখে তানভীর তার দিকে তাকিয়ে আছে। তানভীরের চোখে কেমন যেন নেশা দেখতে পারছে সে। কেন জানি তানভীরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। জিন্সের সাথে হলুদ পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা, বুকের কিছু বোতাম খোলা, ফলে তানভীরের বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। একদম সাদা বুক, যেখানে লোম নেই বললেই চলে। ব্রেন্টের শু, হাতে বড় কালো ঘড়ি, চুল স্পাই করা আর মুখে বাঁকা হাসি। মারাত্মক একটা অবস্থা। তানভীরের কাছ থেকে চোখ ফিরিয়ে আশেপাশে তাকাতে দেখে সব মেয়েরা তানভীরের দিকে হা করে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে। তা দেখে তানজুম মনে মনে ভাবে, এত দেখার কি আছে? হ্যাঁ, যেভাবে হা করে তাকায় আছে তাতে তো মনে হয় এখনই খেয়ে ফেলবে। তাছাড়া এত তাকানোর কি আছে? হ্যাঁ, ছেলে জীবনে দেখোস নাই তোরা? আর এই খাটাস পোলারও দোষ আছে। এত স্টাইল করে আসার কি দরকার? মেয়ে যে তোর দিকে তাকায় থাকে তোর কোনো খেয়াল আছে? থাকবো কেমনে? তুই তো চাষি এটা বেটা বজ্জাত, ময়রা যা নালায় পয়রা। তানজুম এগুলো ভাবছে, হঠাৎ কথা থেকে একটা ছেলে এসে তানজুমের সাথে কথা বলা শুরু করে দেয়, যা দেখে মুহূর্তে তানভীরের হাসি মাখা চেহারায় হিংস্রতায় পরিণত হয়, যেখানে তানজুমের বিন্দুমাত্র খেয়াল নেই। সাইমার ঈদ আর হলুদ লাগানোর পর তানজু হাত ধুতে বাড়ির ভেতরে যায়। তারপর হাত ধুয়ে আসতে নিবে তখনই হাতে টান অনুভব করে। সাথে সাথে তানজু চোখ বন্ধ করে ফেলে, আর যখন চোখ খুলে তখন তানভীরের রাগী চেহারা দেখতে পায়। এটা দেখে তানজুম কয়েকটা ঢোক গেলে কাপা কাপা কণ্ঠে তানভীরকে বলে, তানভীর প্লিজ আমাকে ছাড়ুন, আমি যাব। তানভীর কিছু না বলে তানভীর হাতে থাকা বাটি থেকে একটু হলুদ রুহির হাতে দেয়। তারপর তানজুম হাতে থাকা হলুদ নিজের দুই গালে লাগায়। তানজুম চুপ করে দাঁড়িয়ে আছে। তানভীরের এই রাগী চেহারা দেখে সাহস পাচ্ছে না কিছু বলার।
তাছাড়া সে জানে তানভীরের রাগ সম্পর্কে। আচমকা তানভীর তার গালে ধাক্কা হলো, তানজিমের গালে নিজের গালে দিয়ে লাগাতে থাকে। তানজিম কেন জানি কিছু বলতে পারছে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ তানজিমের নিজের ঠোঁটে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পায়, সাথে সাথে তানজিম নিজের চোখ খুলে ফেলে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে বুঝতে পারছে না আসলে কি তানভীর তাকে ঠোঁটে চুমু দিয়েছে নাকি দেয়নি, কিন্তু তানজিম ঠোঁটে যে এখনো সেই উষ্ণ ছোঁয়া লেগে আছে। এদিকে জিহাদ অনেক চেষ্টা করছে তানজিমের সাথে কথা বলতে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ। তার স্ত্রী আখিকে সে বুঝিয়ে শুনিয়ে ডিভোর্স নিতে পারবে, কিন্তু তার প্রিয়তমাকে বুঝবে তার অনিচ্ছাকৃত ভুল, সে যে নিরুপায় ছিল সে সময়। বৃষ্টিতে ভিজছিল তানজুম। হঠাৎ কে যেন তানজুমের জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তাকে জড়িয়ে ধরে, তার কাঁধের চুল সরিয়ে ঘন ঘন চুমু দিতে থাকে। আচমকা এমন হওয়ায় তানজুম পুরো ফ্রিজ হয়ে যায়। তার শ্বাস তানজুমের কাঁধে পড়ছে। এই শ্বাসটা তানজুমের খুব চেনা, এ তো তানভীর। কিন্তু এত রাতে এখানে কেন সে, আর আমার সাথে এমন করছেই বা কেন? হঠাৎ তানভীরের কথায় তানজুমের ধ্যান ভাঙ্গে। ইউ নো হোয়াট, ইউ আর লুকিং সো হট। খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার, আই জাস্ট ক্যান কন্ট্রোল। তানজুমের গলায় কামড় দিয়ে কথাটা বলে তানভীর। কথাটা শোনা মাত্র তানজুম তানভীরকে জোরে একটা ধাক্কা দেয়, সাথে সাথে সে তানজুমের কাছ থেকে কিছুটা দূরে সরে যায়। আপনার সমস্যা কি তানভীর? সবসময় এমন কেন করেন আপনি? আর আর আপনি এখানে কিভাবে? তুমি এখানে কেন? ঘুমাতে যাব তখন দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ছোটবেলা থেকেই বৃষ্টি খুব পছন্দ। যখনই বৃষ্টি হয় তখনই আমি বৃষ্টিতে ভিজি, তাই নিজেকে আটকাতে পারিনি আর ছাদে চলে আসি। কিন্তু আপনি এত রাতে এখানে কেন? মাইজান, সত্যি বলতে বৃষ্টি আমার এত পছন্দ না, কিন্তু তুমি যখন বৃষ্টিতে ভিজছিলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই চলে এলাম তোমাকে সঙ্গ দিতে। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি এখানে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব, তাই তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। তোমাকে খুঁজতে খুঁজতে এখানে পাই। বলেই তানভীর তানজুমকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তারপর তানজুম কোমর জড়িয়ে তার একদম কাছে নিয়ে এসে বলে, চলো না জান, বিয়ে করে ফেলি। আই ক্যান কন্ট্রোল। খুব করে ইচ্ছে করছে তোমাকে নিজের করে পেতে। অসভ্য। অসভ্যের কি আছে? প্লিজ চলো না বিয়ে করি। তুমি বললে এখনই বিয়ে করতে পারবো, জাস্ট 1 ঘন্টা লাগবে সব অ্যারেঞ্জ করতে। তাড়াতাড়ি বিয়ে, তাড়াতাড়ি বাসর, এন্ড তাড়াতাড়ি বেবি। ওকে, আমরা অনেকগুলো বেবি নিব, একদম তোমার মতো গুলুমুলু। দেখুন তানভীর, তো দেখাও না, কে মানা করেছে? না না, এখন দেখলে পাপ হবে, বিয়ের পরে দেখাইও। ওকে তানভীর চুপচাপ নিজের রুমে যান, কালকে আবার ইরার বিয়ে, অনেক কাজ আছে। তাহলে তুমিও আসো। অনেকক্ষণ তো বৃষ্টিতে ভিজলে জ্বর হয়ে যাবে, তো পরে আমি কাকে জ্বালাবো? তুমি তো সারাদিন শুয়েই থাকবা। উফ তানভীর, আপনিও পারেন, এখন চলুন। বলেই তানজুম যেতে নিলে তানভীর তানজুমকে কোলে তুলে নেয় আর বলে, তোমার এত কষ্ট করে নিজের রুমে যেতে হবে না, আমি আছি না। বলে তানজুমকে তার রুমে দিয়ে আসে আর নিজেও চলে যায় নিজের রুমে। কিন্তু রুমে যাওয়ার আগে তানজুমকে কপালে একটা ডিপ কিস দিয়ে যায়। বিয়ের দিন খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সাইম আর ইরার বিয়ে। অনেক আনন্দে দিনটা কাটে। তানজুমের সাথে আছে তানভীরের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া। সাইম আর ইরা তানভীরের বাসায় থাকবে কিছুদিন, এটা ইরার ইচ্ছা, ঠিক ইরার না তানভীরের ইচ্ছা, কারণ ইরা চলে গেলে তানজুমও চলে যাবে। তাছাড়া পাক্কা 10 দিন হওয়া ছাড়া তানভীর তানজুমকে যেতে দিচ্ছে না, তাই এমন করা। তানভীরের ধারণা 10 দিনের মধ্যে সে তানজুকে নিজের করে নিতে সক্ষম হবে, আর এটা শুধু সাইম জানে, তাই সেও আপত্তি করেনি। আর সাইমের পরিবারও যদিও প্রথমে তারা মানা করেছিল, কিন্তু পরে সবার জোরাজুরিতে মেনে নেয়। তাছাড়া তানভীরের বাবা আর সাইমের বাবা অনেক ভালো বন্ধু, তাই এত সমস্যা হয়নি। ইরা এখানে আরো কয়েকদিন থাকবে দেখে তানজুম অনেক খুশি, সাথে দুঃখীও, কারণ তাকে যে জিহাদ বারবার দেখতে হবে, সে তো চলেই যেতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ যেতেই দিচ্ছে না, একদম আপন মেয়ের মতো খেয়াল রাখছে তার। তাই তানভীর যেতে ইচ্ছা করছে না। সে